আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট পড়ার আগে আমরা জানবো অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমের কী কম্পোনেন্ট আছে। অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমের কম্পোনেন্টের মধ্যে আছে অ্যাড্রেনার্জিক নার্ভ, অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার। অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটারগুলোকে ক্যাটেকোলামাইন বলা হয়, মানে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং ডোপামিন। অ্যাড্রেনালিনকে এপিনেফ্রিন বলা হয়, আর নর অ্যাড্রেনালিনকে নন এপিনেফ্রিনও বলা হয়। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আছে, অ্যাড্রেনার্জিক কিছু ড্রাগস আছে। অ্যাড্রেনার্জিক নার্ভ কারা? অ্যাড্রেনার্জিক নার্ভ মানে হচ্ছে যেসব নার্ভ স্টিমুলেশন পেলে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যেমন হচ্ছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং ডোপামিন। সেগুলোই হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভ। অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার কারা? আমরা দেখলাম যে অ্যাড্রেনালিন আছে, নর অ্যাড্রেনালিন আছে এবং ডোপামিন আছে। তো নর অ্যাড্রেনালিনটা নর এপিনেফ্রিনও বলা হয়। ইট অ্যাক্টস অ্যাজ এ নিউরোট্রান্সমিটার অ্যাট পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক সাইট। এটা সাধারণত পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক সাইট থেকে সাধারণত রিলিজ হয়, তবে কিছু কিছু পোস্ট গ্যাংলিয়নিক সাইট বাদে, যেমন হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, হেয়ার ফলিকলস বলতে হেয়ারের যেই মাসলটা আছে, ইলেকট্রোপাইলি মাসল, সেই মাসলে এবং সাম ব্লাড ভেসেলসে কিছু এন্ডোথেলিয়াম এবং সার্টেন এরিয়াস অফ দ্য ব্রেন, এই কিছু ব্লাড ভেসেলস, হেয়ার ফলিকল মানে হচ্ছে ইলেকট্রোপাইলি মাসলের হেয়ার ফলিকুলার ইলেকট্রোপাইলি মাসল এবং সোয়েট গ্ল্যান্ড, এই তিনটা জিনিস বাদ দিয়ে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক সাইটগুলোতে বা অর্গানগুলোতে নরঅ্যাড্রেনালিন নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয় আর কি, এবং কিছু ব্রেইনের এরিয়াতেও রিলিজ হয়। অ্যাড্রেনালিনকে এপিনেফ্রিন বলা হয়। ইটস সিক্রেটেড বাই দ্য অ্যাড্রেনাল মেডুলা। এটা সাধারণত অ্যাড্রেনাল মেডুলাতে সিক্রেট হয়। তো অ্যাড্রেনাল মেডুলার একটা বিশেষ সেল আছে, সেলটার নাম হচ্ছে ক্রোমাফিন সেল। সেই ক্রোমাফিন সেল থেকে এটা তৈরি হয় আর কি। যদি নর অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিনটা তৈরি হয়, ক্রোমাফিন সেলে আমরা পাবো আর কি, অ্যাড্রেনাল মেডুলার ক্রোমাফিন সেলে পাবো। অ্যান্ড মে হ্যাভ এ ট্রান্সমিটার রোল ইন দ্য ব্রেনে। এটাও একটা ট্রান্সমিটারের রোল হিসেবে কাজ করে, অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার। এবং ডোপামিন ইজ এ মেজর নিউরোট্রান্সমিটার। এটা সেন্ট্রালি কাজ করে। এটা একটা মেজর নিউরোট্রান্সমিটার ইন ব্যাজাল গ্যাংলিয়া। এটা ব্যাজাল গ্যাংলিয়াতে পাওয়া যায়, লিম্বিক সিস্টেমে পাওয়া যায়, কেমোরিসেপ্টর ট্রিগার জোনে পাওয়া যায়, অ্যান্টিওপিউটারি পাওয়া যায় এবং ইন লিমিটেড ম্যানার ইন দ্য পেরিফেরিতে খুব লিমিটেড ম্যানারে পাওয়া যায়। আচ্ছা, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এবং ডোপামিনকে একসাথে আমরা বলি ক্যাটেকোলামাইন। কেন ক্যাটেকোলামাইন বলা হয়? ক্যাটেকোলামাইন বলা হয় এই কারণ এদের হচ্ছে ক্যাটেকল নিউক্লিয়াস আছে। ক্যাটেকল নিউক্লিয়াসটা কি? ক্যাটেকল নিউক্লিয়াস হচ্ছে বেনজিন বলয়ের যদি 2 এবং 3 নাম্বার কার্বনে পজিশনে যদি OH মূলক যুক্ত থাকে, সেটাকে আমরা বলি ক্যাটেকল নিউক্লিয়াস। তো যাদের ক্যাটেকল নিউক্লিয়াস আছে তারা হচ্ছে ক্যাটেকোলামাইন। তো ক্যাটেকোলামাইনে শুধু ক্যাটেকল নিউক্লিয়াস থাকলে হবে না, তার সাথে অবশ্যই একটা অ্যামাইন সাইড চেন থাকতে হবে। আচ্ছা, তো যাদের আমরা বলতে পারি যেসব ক্যাটেকল নিউক্লিয়াসের অ্যামাইন সাইড চেন আছে স্ট্রাকচারে, বা বেনজিন বলয়ে যেসব ক্যাটেকোলামাইনের যেসব ক্যাটেকল নিউক্লিয়াস যুক্ত বেনজিন বলয়ে অ্যামাইন সাইড চেন আছে, তারাই হচ্ছে ক্যাটেকোলামাইন। আচ্ছা, তাহলে ক্যাটেকোলামাইন সিনথেসিস কীভাবে হয়, বডিতে কীভাবে তৈরি হয়? হ্যাঁ, ক্যাটেকোলামাইন বডিতে কীভাবে সিনথেসিস হয় বা বডিতে কীভাবে তৈরি হয়, এটা আমরা দেখব। ক্যাটেকোলামাইনটা হচ্ছে মেনলি আমাদের বডিতে কিছু অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। আমরা জানি অ্যামিনো অ্যাসিড, আমরা ইন্টারে পড়েছিলাম অ্যামিনো অ্যাসিড হচ্ছে অনেক ধরনের আছে, প্রায় 28 ধরনের মনে হয় অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করে, এই জন্য এই 20টা অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে ছিল লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারাজিন, সিস্টিন, আর্জিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, ফিনাইলালানিন। এর মধ্যে একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে টাইরোসিন। সেই টাইরোসিন অ্যামিনো অ্যাসিডটা আমাদের বডিতে লিভারে মেনলি তৈরি হয়, বডিতে সিনথেসিস হওয়ার পর এটা কি করে? এটা হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে প্রবেশ করে, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে, অ্যাড্রেনার্জিক নিউরনের নার্ভ এন্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে। কীভাবে ঢুকবে? এখানে সোডিয়াম ডিপেন্ডেন্ট একটা ক্যারিয়ার আছে, ক্যারিয়ারের মাধ্যমে ঢুকে যাবে। ঢোকার পরে এই টাইরোসিনটা ডোপাতে কনভার্ট হবে। ডোপা জিনিসটা কি? ডোপার একটা ফুল ফর্ম আছে। ডোপার ফুল ফর্মটা হচ্ছে ডাইহাইড্রোঅক্সি, ডিতে হচ্ছে ডাইহাইড্রো, ওতে অক্সি, ডাইহাইড্রোঅক্সি ফিনাইল অ্যালানিন, পিতে ফিনাইল, এতে অ্যালানিন। ডোপার তাহলে পূর্ণরূপ হচ্ছে ডাইহাইড্রোঅক্সি ফিনাইল অ্যালানিন। তাহলে টাইরোসিন থেকে ডোপা তৈরি হবে।
তো এখানে অবশ্যই টাইরোসিন থেকে ডোপা তো আর এমনি তৈরি হবে না, একটা এনজাইম লাগবে। এনজাইমটার নাম হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইম। এরপরে ডোপা যে তৈরি হলো, ডোপা থেকে ডোপামিন তৈরি হবে। তো ডোপা থেকে ডোপামিন তৈরি হওয়ার জন্য একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম। তাহলে ডোপা থেকে ডোপামিন তৈরি হবে। ডোপামিন থেকে আবার নর অ্যাড্রেনালিন তৈরি হবে। ডোপামিন থেকে নর অ্যাড্রেনালিন তৈরি হতে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম লাগবে, তাহলে নর অ্যাড্রেনালিন তৈরি হলো। এখন এই নর অ্যাড্রেনালিনটা তাহলে বডির কোথায় পাওয়া যাচ্ছে বেশি? নর অ্যাড্রেনালিনটা আমরা তাহলে পাচ্ছি অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে পাচ্ছি, কারণ ওই যে সোডিয়াম ডিপেন্ডেন্ট ক্যারিয়ার মধ্যে ঢুকেছিল, এখনও তো ওটাতে বের হয়নি, তাই না? তাই অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ের মধ্যে আমরা বেশি পরিমাণে পাবো। তার মানে আমরা কি অ্যাড্রেনাল মেডুলাতে পাবো না? হ্যাঁ, অ্যাড্রেনাল মেডুলাতে পাবো, খুব কম, 20% মতো পাবো। আর অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে 80% পাবো। এখন এটা অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে চলে যাবে অ্যাড্রেনাল মেডুলাতে। অ্যাড্রেনাল মেডুলাতে একটা বিশেষ কোষ আছে যেটার নাম হচ্ছে ক্রোমাফিন কোষ। সেই ক্রোমাফিন কোষের মধ্যে চলে যাবে। কেন চলে যাবে? কারণ ওখানে যে গেলেই সেটা নর অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন হতে পারবে, কারণ ওখানে একটা বিশেষ ধরনের এনজাইম থাকে, সেটাকে আমরা বলি PENMT। এখানে যদিও ভুল লেখা আছে, PENMT এনজাইম, ঠিকই আছে, PENMT এনজাইম। এই PENMT এনজাইম যেটা, সেটার পূর্ণরূপ হচ্ছে, পিতে হচ্ছে ফিনাইল, ইতে হচ্ছে ইথানল, ফিনাইল ইথানল, ফিনাইল ইথানল অ্যামাইন, ইতে হচ্ছে ইথানল অ্যামাইন, আর এনতে হচ্ছে এমতে হচ্ছে মিথাইল, আর টিতে হচ্ছে ট্রান্সফারেজ। তাহলে এনজাইমটার নাম দাঁড়ালো ফিনাইল ইথানল অ্যামাইন এন মিথাইল ট্রান্সফারেজ। এরপরে এই নর অ্যাড্রেনাল থেকে এই এনজাইমের মাধ্যমে, মানে PENMT এনজাইমের মাধ্যমে অ্যাড্রেনালিন তৈরি হবে, এবং এটা অ্যাড্রেনাল মেডুলাতে। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? অ্যাড্রেনাল মেডুলাতে, যেহেতু এনজাইমটা আছে, তাহলে এটা পাওয়া যাবে অ্যাড্রেনাল মেডুলাতে। তাহলে কি অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং পাবো না? হ্যাঁ পাবো, কিন্তু কম, 20% পাবো। আর অ্যাড্রেনালিনটা আমরা অ্যাড্রেনাল মেডুলাতে 80% পাবো। আচ্ছা, জিনিসটা আরেকবার রিকল করি। এই জিনিসটা মানে ক্যাটেকোলামাইনের সিনথেসিসের স্টেপগুলা ভাইভাতে ধরে, সেটা আমাদের জানতে হবে। প্রথমে আমাদের এই যে বডি একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে সিনথেসিস করলো, যে অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে টাইরোসিন। সে টাইরোসিন অ্যামিনো অ্যাসিডটা অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে মধ্যে ঢুকে যাবে। কিসের মাধ্যমে ঢুকবে? সোডিয়াম ডিপেন্ডেন্ট ক্যারিয়ারের মাধ্যমে ঢুকবে। এরপরে এই টাইরোসিনটা ডোপাতে কনভার্ট হবে। ডোপা মানে হচ্ছে ডাইহাইড্রোঅক্সি ফিনাইল অ্যালানিন। তো টাইরোসিন থেকে ডাইহাইড্রোক্সি ফিনাইল অ্যালানিন এমনি তো হবে না, একটা এনজাইম লাগবে, এনজাইমটার নাম হচ্ছে টাইরোসিন ডিহাইড্রোক্সিলেজ। এরপর ডোপা থেকে ডোপামিন হবে, এখানে একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম। এরপরে ডোপা থেকে ডোপা হলো, ডোপার পরে ডোপামিন থেকে এরপরে নর অ্যাড্রেনালিন হবে। ডোপামিন থেকে নর অ্যাড্রেনালিন হওয়ার জন্য ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম লাগবে। এরপর নর অ্যাড্রেনালিনটা আমাদের অ্যাড্রেনালিন নার্ভ এন্ডিং 80% থাকবে, আর 20% থাকবে অ্যাড্রেনাল মেডুলাতে। এরপর নর অ্যাড্রেনালিনটা একটা এনজাইম, বিশেষ ধরনের এনজাইম, যেটা অ্যাড্রেনাল মেডুলাতে থাকে। সেই অ্যাড্রেনাল মেডুলাতে যে বিশেষ এনজাইমটা আছে সেটা হচ্ছে PENMT, মানে ফিনাইল ইথানল অ্যামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে অ্যাড্রেনালিনে কনভার্ট হবে। মানে অ্যাড্রেনালিনটা আমরা পাবো অ্যাড্রেনাল মেডুলাতে 80% আর 20% অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এর স্টেপগুলো আমরা দেখলাম। এরপরে পটেনশিয়াল সাইট অফ ড্রাগ অ্যাকশন ইন অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং। অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে যেসব পটেনশিয়াল সাইট আছে, এখানে আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে কোথায় কোথায় আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি। বিশেষ করে আমরা এই যে এখানে সিনথেসিসের প্রসেস থাকবে, রিজার্ভের প্রসেস থাকবে, অ্যাবজর্পশনের প্রসেস থাকবে, হ্যাঁ, রিলিজ, রিআপটেক, বিভিন্ন প্রসেস থাকবে। এর মধ্যে কোন কোন ড্রাগ কোথায় আমরা ইউজ করব, পুরো প্রসেসটা পড়ার পরে আমরা এটা পড়লে সুবিধা হতো। যাই হোক, এখানে হচ্ছে এখানে আমরা দেখলাম যে টাইরোসিন থেকে ডোপাতে কনভার্ট হচ্ছে। তো টাইরোসিন থেকে ডোপাতে কনভার্ট হয় এটা হচ্ছে একটা রেট লিমিটিং স্টেপ, মানে এই স্টেপটা হতে একটু সময় লাগে। কনভার্সন অফ টাইরোসিন ইনটু ডোপা, এটা একটা রেট লিমিটিং স্টেপ। এই রেট লিমিটিং স্টেপকে আমরা বাধা দিতে পারি বা আটকে দিতে পারি মেটাইরোসিনের মাধ্যমে। তাহলে প্রসেসটা কমে যাবে, অ্যাড্রেনার্জিক ইফেক্টগুলো আমরা পাবো না। অ্যাড্রেনার্জিক ইফেক্ট যদি বেশি হয়ে যায়, যেমন ওপিসি পয়জনিং একটা অ্যাড্রেনার্জিক ইফেক্ট অতিরিক্ত যদি হয়, হ্যাঁ, ওভার হয়ে গেলে তখন সেটা পয়জনিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা মেটাইরোসিন দিয়ে আটকাই দেবো, টাইরোসিন থেকে ডোপাতে কনভার্ট হতে দিব না। হ্যাঁ, রেট লিমিটিং স্টেপ ইনহিবিটেড বাই মেটাইরোসিন। আবার ক্যাটেকোলামাইন তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পর এটা বডিতে স্টোর হবে। তো স্টোর আমরা দেখছি যে অ্যাড্রেনাল মেডুলাতে
যেমন অ্যাড্রেনালিনটা আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেনাল মেডুলাতে বেশি স্টোর হয়ে থাকছে, নর অ্যাড্রেনালিনটা হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে বেশি স্টোর হয়ে থাকছে। এই স্টোরেজটা আমরা কমাই দিতে পারি কিভাবে? ক্যাটেকোলামাইন স্টোরেজটা আমরা ইনহিবিট করতে পারি, রিজারপিন বলে একটা ড্রাগ আছে, রিজারপিন দিয়ে আমরা ইনহিবিট করতে পারি। আচ্ছা, এরপরে রিআপটেক। ক্যাটেকোলামাইন দেখা যাচ্ছে যে অধিকাংশ 70 থেকে 80% বডি রিআপটেক করে দেয়। রিআপটেক দুইভাবে হয়, একটা হচ্ছে রিআপটেক 1, একটা হচ্ছে রিআপটেক 2, এটা আমরা পরে পড়বো। তো রিআপটেক প্রসেসটাকে আমরা ক্যাটেকোলামাইনের রিআপটেক সেটা হচ্ছে আমরা রিআপটেক 1কে মেনলি আমরা আটকা দিতে পারি বা ব্লক করে দিতে পারি কোকাইনের মাধ্যমে বা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের মাধ্যমে। এরপর রিলিজ অফ ক্যাটেকোলামাইন ক্যান বি ব্লক বাই ব্রিটাইলিয়াম অ্যান্ড গুয়ানিথিডিন এবং ব্রিটাইলিয়াম এবং গুয়ানিথিডিনের মাধ্যমে আমি ক্যাটেকোলামাইনের রিলিজটাকে ব্লক করে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা স্টোরেজটা আমরা দেখলাম যে স্টোরেজকে আমরা আটকা দিতে পারছি রিজারপিন এনজাইমের মাধ্যমে, স্টোরেজটা বন্ধ করতে। তাহলে স্টোরেজ হয় কীভাবে ক্যাটেকোলামাইনের? স্টোরেজটা এখানে হচ্ছে নর অ্যাড্রেনালিনটা আমরা যেটা তৈরি হলো আলটিমেটলি নর অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন। নর অ্যাড্রেনালিনটা আমাদের অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে বেশি তৈরি হচ্ছে। নর অ্যাড্রেনালিন স্টোর হবে, নর অ্যাড্রেনালিনটা স্টোর হবে তাহলে কোথায়? আমরা দেখেছিলাম যে অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে বেশি স্টোর হবে, কারণ অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং পর্যন্ত নরঅ্যাড্রেনালিন আসছে, আর অ্যাড্রেনালিনটা বেশি আমরা পাচ্ছি অ্যাড্রেনাল মেডুলাতে। তো নরঅ্যাড্রেনালিনটা স্টোর হবে সিন্যাপটিক ভেসিকলে, অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে সিন্যাপটিক ভেসিকল। এটা হচ্ছে ফিক্সড পুল। আর তাহলে মোবাইল পুল বা ল্যাবাইল পুল কোনটা? ল্যাবাইল পুল হচ্ছে এক্সোপ্লাজম। সাম রিমেন ইন দ্য এক্সোপ্লাজম, কিছু পোর্শন এক্সোপ্লাজমে থাকে। এক্সোপ্লাজম বলতে আচ্ছা এক্সোপ্লাজমে থাকে আর কিছু অংশ থাকে হচ্ছে সিন্যাপটিক ভেসিকলে। তো সিন্যাপটিক ভেসিকলে যেটা থাকে সেটা হচ্ছে ফিক্সড পুল, আর হচ্ছে মোবাইল পুলে হচ্ছে যেসব থাকে সেগুলো হচ্ছে মোবাইল পুল হিসেবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে মেনলি এক্সোপ্লাজমে থাকে। আচ্ছা, রিলিজ অফ ক্যাটেকোলামাইন কীভাবে রিলিজ হয়? তো এই প্রসেসটাকে স্টোরেজ অফ দ্য ক্যাটেকোলামাইন, এটাকে আমরা আটকা দিতে পারি, রিজারপিন দিলে আটকে যাবে, বন্ধ হয়ে যাবে, ইনহিবিট করবে। রিলিজ অফ ক্যাটেকোলামাইন কীভাবে রিলিজ হয়? রিলিজ অফ ক্যাটেকোলামাইন ওই একইভাবে আমাদের একটি অ্যাকশন পোটেনশিয়াল আসবে, নার্ভ এন্ডিংয়ে একটা অ্যাকশন পোটেনশিয়াল আসবে। অ্যাকশন পোটেনশিয়ালটা অবশ্যই একটা ফ্ল্যাটু লেভেলের থেকে বেশি হতে হবে। হওয়ার পর তখন অ্যাকশন পোটেনশিয়ালটা যখন ফ্ল্যাটু লেভেল থেকে বেশি হবে তখন সেটা হচ্ছে ডিপোলারাইজেশন করবে। মানে প্রথমে হচ্ছে সোডিয়াম চ্যানেলকে ওপেন করে দেবে, যার ফলে সোডিয়াম থেকে সোডিয়াম হচ্ছে র্যাপিডলি সেলের মধ্যে ঢুকবে, কারণ বাইরে সোডিয়াম বেশি থাকে, র্যাপিডলি সেলের মধ্যে ঢুকবে, ডিপোলারাইজেশন সেলের মধ্যে ঢুকবে। এরপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন ঠিক হয়ে গেলে এরপরে সোডিয়াম চ্যানেলটা একটু পরে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর পটাশিয়াম চ্যানেল খুলে যাবে। পটাশিয়াম চ্যানেল খুলে গেলে পটাশিয়ামের র্যাপিড আউটফ্লো হবে। হওয়ার ফলে যখন ডিপোলারাইজেশনে পৌঁছাবে, সেলটা ডিপোলারাইজেশনে পৌঁছাবে প্রায় -90 মিলিভোল্ট ডিপোলারাইজেশন যখন পৌঁছাবে তখন কি হবে? তখন হচ্ছে ক্যালসিয়ামের চ্যানেলটা তখন ওপেন হয়ে যাবে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে কি হবে? ক্যালসিয়াম বাইরে থেকে ভিতরের মধ্যে ঢুকবে, সেলের ভিতরে ঢুকবে। ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম আয়ন। যখন ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স হবে তখন ক্যালসিয়াম আয়নটা কি করবে? একটা সেকেন্ডারি ক্যারিয়ারের সাথে যুক্ত হয়ে এই কিছু সিন্যাপটিক ভেসিকলকে, যার মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো আছে, বিশেষ করে ক্যাটেকোলামাইন আছে, এই কী করবে? এ হচ্ছে ভেসিকলটা আস্তে আস্তে নিয়ে যাবে প্রিসিন্যাপটিক মেমব্রেনে, যেহেতু প্রিসিন্যাপটিক নিউরনের মধ্যে বা প্রিসিন্যাপটিক নবের মধ্যে যেহেতু আছে, তাহলে প্রিসিন্যাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড করাবে বা ফিউশন করাবে। করার পর আস্তে আস্তে প্রিসিন্যাপটিক নিউরন থেকে বা প্রিসিন্যাপটিক মেমব্রেন থেকে এক্সোসাইটোসিস হয়ে বাইরে বেরোবে। কোনভাবে বাইরে বেরোবে? সিন্যাপটিক ক্লেপ্টে চলে আসবে। সিন্যাপটিক ক্লেপ্টের মাধ্যমে সিন্যাপটিক ক্লেপ্টে চলে আসবে নিউরোট্রান্সমিটারগুলা, ভেসিকলটা এরপরে খুলে যাবে, ভেসিকলটা ফেটে যাবে বা খুলে যাবে। তো ভেসিকলটা খুলে গেলে সেখানে ক্যাটেকোলামাইন সিক্রেট হবে এবং তার সাথে কিছু এটিপি সিক্রেট হবে, কিছু প্রোটিন সিক্রেট হবে। আচ্ছা, এই ক্যাটেকোলামাইনটা যে বের হওয়ার পর এটা কি হবে? যেটা বের হয়ে যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ফেট অফ ক্যাটেকোলামাইন। তো ফেট অফ দ্য ক্যাটেকোলামাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করে। 5টা জিনিস হবে। একটা হচ্ছে স্পেসিফিক রিসেপ্টরের সাথে একটা স্পেসিফিক রিসেপ্টর অ্যান্ড প্রডিউস অ্যাকশন। স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে একটা নির্দিষ্ট অ্যাকশন দিবে, ক্যাটেকোলামাইনের যে অ্যাকশনটা হয় সেটা দিবে। তো এর অ্যাকশনগুলো আমরা পরে পড়বো, ফার্মাকোলজিক্যাল অ্যাকশনগুলো। আচ্ছা, আমরা এটা একটা সহজ জিনিস মনে রাখতে পারি, অ্যাড্রেনার্জিক
কোলিনার্জিক যে ড্রাগগুলো আছে, কোলিনার্জিক অ্যাগনিস্ট যারা আছে তারা বডিকে রিল্যাক্স ফিল করায়, রিল্যাক্স প্যারাসিম্প্যাটিক ফাংশন দেখায়। আর অ্যাড্রেনার্জিক যে অ্যাগনিস্টগুলো আছে তারা বডিকে দৌড়ের উপর থাকলে একটা মানুষ দৌড়ের উপর থাকলে যা যা হয় সেই জিনিসগুলো করায় আর কি। তো সেই ফাংশনগুলো দেখাবে, স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে এর ফাংশনগুলো দেখাবে। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা দেখছিলাম যে এর হচ্ছে কি রিআপটেক হয়ে যায়। হ্যাঁ, রিআপটেককে আমরা বাধা দিতে পারি কোকেইন দিয়ে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে। তো রিআপটেক হয় কীভাবে? 70 থেকে 80% ক্যাটেকোলামাইন যেটা রিলিজ হয় সেটা মোটামুটি যতটুকু রিলিজ হয় তার 70 থেকে 80%ই রিআপটেক হয়ে যায়। রিআপটেকটা আমরা দেখছিলাম মেনলি রিআপটেক 1 হয়। তো রিআপটেক 1 এবং রিআপটেক 2, রিআপটেক 1টা হচ্ছে নিউরোনাল আর রিআপটেক 2টা হচ্ছে এক্সট্রা নিউরোনাল। তো রিলিজ অফ ক্যাটেকোলামাইন রিআপটেড বাই দ্য সিম্প্যাথেটিক প্রিসিন্যাপটিক সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে রিআপটেক হবে মেনলি। দেয়ার আর 2 টাইপস অফ রিআপটেক, একটা হচ্ছে রিআপটেক 1 যেটা হচ্ছে নিউরোনাল, এবং আরেকটা হচ্ছে রিআপটেক 2 এক্সট্রা নিউরোনাল। এক্সট্রা নিউরোনালটা কোথায় হয়? পোস্ট সিন্যাপটিক সেলের মধ্যে হয়। আর যেহেতু রিআপটেক 1টাই বেশি হয় এজন্য আমরা বলতে পারি যে রিআপটেক 70-80%ই মেনলি প্রিসিন্যাপটিক সিম্প্যাথেটিক ফাইবার থেকেই রিআপটেক হচ্ছে। আর রিআপটেক 2 যেটা সেটা এক্সট্রা নিউরোনাল, এটা শুধুমাত্র পোস্ট সিন্যাপটিক সেল, যেমন হচ্ছে আমরা স্মুথ মাসল সেলে হবে, মায়োকার্ডিয়াল সেলে হবে, হেপাটিক সেলে হবে, গ্লিয়াল সেলে হবে। পোস্ট সিন্যাপটিক সেল বা আমরা এক্সট্রা নিউরোনাল কিছু সেল আছে বা এক্সট্রা নিউরোনাল কিছু অর্গান আছে, সেই অর্গানের সেলগুলোর মধ্যে হবে স্মুথ মাসল সেলে হবে, মায়োকার্ডিয়াল সেলে হবে, হেপাটিক সেলে হবে, গ্লিয়াল সেলে হবে। আচ্ছা, আরেকটা, দুইটা গেল। একটা হচ্ছে স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে স্পেসিফিক ফাংশন দেখাবে, একটা হচ্ছে রিআপটেক হবে। রিআপটেক 1, রিআপটেক 2। রিআপটেক 1টা হচ্ছে নিউরোনাল আর রিআপটেক 2 হচ্ছে এক্সট্রা নিউরোনাল। এরপরে হচ্ছে একটা পোর্শন ডিফিউজ আউট হয়ে যাবে, এবং এরপর 4 নাম্বারটা হচ্ছে কিছু পার্ট আছে যেটা হচ্ছে প্রিসিন্যাপটিক অটো এবং হেটো রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং নিউরোট্রান্সমিটারকে রেগুলেট করবে। আর একটা পার্ট হচ্ছে মেটাবোলাইজড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফাংশন দেখানোর পর ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস হবে মাও এনজাইমের মাধ্যমে। মাও মানে হচ্ছে মনো অ্যামাইন অক্সিডেজ, আর আরেকটা হচ্ছে কমটি মানে ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। তো মাও যেটা সেটা হচ্ছে আমরা যে দেখলাম নিউরনের মধ্যে যে ক্যাটেকোলামাইনের যে মেটাবলিজমটা হবে নিউরনের মধ্যে শুধু, সেটা হচ্ছে মাও এনজাইমের মাধ্যমে, মানে মায়োঅ্যামাইন অক্সিডেজের মাধ্যমে। আর নিউরন বাদে অন্যান্য সেল আমরা দেখলাম যে হেপাটিক সেল, গ্লিয়াল সেল, মায়োকার্ডিয়াল সেল, স্মুথ মাসল সেল, এগুলোতে যেগুলো হবে মানে হচ্ছে লিভার, কিডনি, জিআইটি এবং অন্যান্য অর্গানে এখানে সিওএমটি দিয়েও ক্যাটেকোলামাইন মেটাবোলাইজড হয়ে যাবে এমএও এনজাইমের মাধ্যমে, মানে মাও এনজাইমের মাধ্যমে ক্যাটেকোলামাইন মেটাবোলাইজড হয়ে যাবে। এই তো তাহলে এখন আমরা ড্রাগ যেগুলো সেগুলো বিভিন্নভাবে ইউজ হচ্ছে। কনভার্সনে টাইরোসিন থেকে ডোপাতে কনভার্ট হতে বাধা দিবে মেটাইরোসিন, স্টোরেজ ক্যাটেকোলামাইন স্টোরেজ হতে বাধা দিবে রিজারপিন, রিআপটেক 1-এ বাধা দিবে কোকেইন এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এবং রিলিজ হতে বাধা দেবে বিটাইলিয়াম এবং গুয়ানিথিডিন। আচ্ছা, অ্যাড্রেনার্জিক কিছু রিসেপ্টর আছে, তাই না? অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটারগুলো বা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টগুলো কিছু রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারপর ফাংশন দেখাবে। তো অ্যাড্রেনার্জিক রিসেপ্টর খুবই ইম্পর্টেন্ট। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর প্লাস হচ্ছে এদের সাইডগুলোও ধরে। তো সাইডগুলো আমরা পরে পড়বো, হ্যাঁ সাইডগুলো এখানে পড়বো। অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলো আমরা মেনলি দেখি। অ্যাড্রেনার্জিক রিসেপ্টর হচ্ছে আলফা রিসেপ্টর আছে, বিটা রিসেপ্টর আছে, কিছু হচ্ছে ডোপামিন রিসেপ্টর আছে। তো আলফা রিসেপ্টর যেগুলো আছে সেগুলো আলফা 1, আলফা 2 আছে মেনলি। এটা খুবই ইম্পর্টেন্ট, আলফা 1, আলফা 2 রিসেপ্টর, বিশেষ করে আলফা 1টা খুব ইম্পর্টেন্ট। আর বিটা রিসেপ্টরের মধ্যে বিটা 1, বিটা 2 দুটোই ইম্পর্টেন্ট। বিটা রিসেপ্টর এর মধ্যে আছে বিটা 1 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর এবং বিটা 3 রিসেপ্টর। আলফা রিসেপ্টর 2টা আছে, আলফা 1, আলফা 2, বিটা রিসেপ্টর 3টা আছে, বিটা 1, বিটা 2 এবং বিটা 3। এরপর হচ্ছে ডোপামিন রিসেপ্টর। ডোপামিন রিসেপ্টরের মধ্যে আছে ডোপামিন 1, ডোপামিন 2, ডোপামিন 3, ডোপামিন 4, ডোপামিন 5 রিসেপ্টর। আচ্ছা, তাহলে এদের লোকেশন কোথায় কোথায় আছে এটা আমরা এখন পড়বো। আলফা রিসেপ্টর মেনলি থাকে হচ্ছে পোস্ট সিন্যাপটিক ইফেক্টর যে সেলগুলো আছে, পোস্ট সিন্যাপটিক কিছু সেল আছে না, পোস্ট সিন্যাপটিক সেলগুলোর মধ্যে আমরা গ্লিয়াল সেল দেখলাম, হ্যাঁ, হেপাটিক সেল, স্মুথ মাসল সেল। তো এই পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেলে কিছু পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেলে আলফা রিসেপ্টর থাকে। তো আলফা রিসেপ্টর পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেল কোথায় কোথায় থাকে এবং কি ফাংশন দেয় সেটা আমরা দেখব। কিছু থাকে আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেনের মধ্যে, কিছু ভাস্কুলার স্মুথ মাসল বা এন্ডোথেলিয়াম,
আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেনে কিছু এন্ডোথেলিয়াম সাপ্লাই দিয়েছে ভাস্কুলার স্মুথ মাসল, যেগুলোতে আমরা আলফা 1 রিসেপ্টর পাবো। এগুলো কি করবে, এগুলো যখন স্টিমুলেট হবে তখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে। ভ্যাসোকনস্ট্রিকশন হলে এরা ব্লাড পেরিফেরাল মানে আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে বাড়াবে বা পেরিফেরাল ব্লাড প্রেশারকে বাড়াবে আর কি। আচ্ছা, এরপরে আরেকটা মাসল আছে যে আমাদের পিউপিলের যে ডায়ালেটর পিউপিলি যে মাসলটা, ডায়ালেটর পিউপিলি মাসলে এটা হচ্ছে মাইড্রিয়াসিস করবে। মাইড্রিয়াসিস মানে কি, ডায়ালেটর পিউপিলি এটা যখন অ্যাক্টিভ হবে, স্টিমুলেট হবে, তখন ডায়ালেটর পিউপিলি মাসলটা কনস্ট্রিক্ট করবে। যখন কনস্ট্রিক্ট করবে তখন ডাইলেট হবে, পিউপিল ডাইলেট হবে, পিউপিল বড় হয়ে যাবে, এটাকে বলা হয় মাইড্রিয়াসিস। আচ্ছা, এরপরে হচ্ছে স্ফিংটার। আমরা আগেই বলছিলাম যে অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার যেগুলো আছে সেগুলো মেনলি আমাদের শরীরকে দৌড়ের উপর যখন থাকবে, কল্পনা করতে হবে যে একটা মানুষকে একটা বাঘে তাড়া দিচ্ছে, তো তাড়া দিলে বডিতে যা যা হবে সেই ফাংশনগুলাই মেনলি অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেমগুলো করবে। যে আমাদের হার্টবিট বেড়ে যাবে, তারপরে আমাদের চোখ আমাদের বেশি আশপাশে, বাঘে তাড়া দিচ্ছে আমাদের আশপাশ বেশি করে দেখতে হবে, আমি দৌড় দিচ্ছি তাহলে আমাদের আশপাশে বেশি করে ভালো করে দেখতে হবে, আমাদের পিউপিল ডায়ালেট হবে। হ্যাঁ, তো যখন আমি দৌড়ের উপর থাকবো তখন তো আমার বডিতে কোনো সিক্রেশন হওয়ার সুযোগ নাই। সিক্রেশনগুলো যত কম হওয়া যায়, কারণ ওখানে গুরুত্ব না দিয়ে আমি দৌড়ের উপর গুরুত্ব দেবো। আমার হজম হওয়ার দরকার নাই এই সময়, আমি ইমার্জেন্সি কন্ডিশনে আছি, আমার হজম হবে না, তো জিআইটির মোটিলিটি কমে যাবে, আমার প্রস্রাব পায়খানা হবে না, কারণ প্রস্রাব পায়খানা করার টাইম নেই, এখন দৌড়াতে হচ্ছে। তাহলে ডেট্রুসার মাসলটা তখন চাপ দিবে না, রিল্যাক্স হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের স্ফিংটারগুলো যেগুলো যেমন পাকস্থলীর মোটিলিটি বেড়ে যাবে, কিন্তু স্ফিংটারটা পাকস্থলীর মোটিলিটি বাড়বে না, পাকস্থলীর মোটিলিটি কমে যাবে, কারণ আমাদের পায়খানা এখন হওয়ার দরকার নাই, পায়খানা হলে রিল্যাক্স হবো, আমি রিল্যাক্সের মধ্যে না, এখন আমি দৌড়ের মধ্যে উপর আছি, তাহলে জিআইটির মোটিলিটিটা কমে যাবে, স্ফিংটারটা শক্ত হয়ে যাবে, খুলবে না, বন্ধ হয়ে যাবে, কনস্ট্রিক্ট করবে যেন পায়খানা বেরোতে না পারে, এরকম প্রস্রাবের স্ফিংটারটা বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে প্রস্রাবের ডেট্রুসার মাসলটা চাপাচাপি কমাই দিবে, কনস্ট্রিক্ট হবে না। তো এই ফাংশনগুলো হবে আর কি। তাহলে তো এগুলো তো ওভারঅল। এখন আলফা ওয়ানে কী হয়, আলফা ওয়ানে ভাস্কুলার স্মুথ মাসল আছে যেগুলো সাপ্লাই দেবে স্কিন এবং মিউকাস মেমব্রেনে, সেগুলো কনস্ট্রিক্ট করবে, মানে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। এরপর ডায়ালেটর পিউপিলি মাসল কনস্ট্রিক্ট করার কারণে মাইড্রিয়াসিস হবে। এরপর স্ফিংটারগুলো সাধারণত আমি দেখতে পাচ্ছি যে বডির যত স্ফিংটার আছে সবগুলো কনস্ট্রিক্ট করবে মেনলি। পিলোমোটর স্মুথ মাসল, একটা মানুষ যখন দৌড়ের উপর থাকে, একটা বাঘ দেখে ভয় পাইছে, বলে না গায়ের লোম খাড়া হয়ে গেছে, তো এই গায়ের লোম খাড়া করবে কে, গায়ের লোম খারাপ করবে হচ্ছে পিলোমোটর স্মুথ মাসল। আমাদের হেয়ার ফলিকলের যে মাসলটা সেটা হচ্ছে পিলোমোটর স্মুথ মাসল। এটা স্টিমুলেশন যখন পাবে তখন আলফা 1 রিসেপ্টর স্টিমুলেশন পেলে তখন হচ্ছে ইরেক্ট হেয়ার লোম খাড়া হয়ে যাবে। এরপরে স্মুথ মাসল অফ দ্য জিআইটির স্মুথ মাসল যেটা, সেই স্মুথ মাসলগুলো রিল্যাক্স হবে, জিআইটির স্মুথ মাসলগুলো রিল্যাক্স হবে। স্মুথ মাসল রিল্যাক্স করা মেনলি হচ্ছে আমরা দেখবো যে এটা বিটা 2 রিসেপ্টরের কাজ। স্মুথ মাসল যত স্মুথ মাসল আছে সবগুলোকে রিল্যাক্স করবে, তো এখানে একটা রিল্যাক্স করবে আলফা 1 রিসেপ্টরে, একটা স্মুথ মাসল রিল্যাক্স করবে, জিআইটির স্মুথ মাসল রিল্যাক্স করবে, এটা আমরা মনে রাখতে হবে। জিআইটির স্মুথ মাসলকে বিটা 2 রিসেপ্টর রিল্যাক্স করে। আচ্ছা, এরপর প্রোস্টেটকে কনস্ট্রিক্ট করবে, প্রোস্টেটকে কনস্ট্রাকশন করবে। আচ্ছা, তা আলফা 1 রিসেপ্টর আমরা দেখছি যে প্রোস্টেটে আছে, স্মুথ মাসল অফ দ্য জিআইটিতে আছে, প্রোস্টেটকে কনস্ট্রিক্ট করছে, স্মুথ মাসল জিআইটিতে রিল্যাক্স করছে, পিলোমোটর স্মুথ মাসলকে কনস্ট্রিক্ট করার মাধ্যমে হেয়ার লোমকে খাড়া করছে, তারপর হচ্ছে স্ফিংটারগুলোকে হচ্ছে কনস্ট্রিক্ট করছে, তারপর হচ্ছে ডায়ালেটর পিউপিল কনস্ট্রিক্ট করার মাধ্যমে মাইড্রিয়াসিস করছে, পিউপিলকে বড় করে দিচ্ছে, তারপর হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসল সাপ্লাই স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, যেটা আসলে ভ্যাসোকনস্ট্রিকশন করবে, পেরিফেরাল ব্লাড সাপ্লাই, পেরিফেরাল ব্লাড প্রেশারকে বাড়াবে, মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে বাড়াবে। আচ্ছা, এরপর আলফা 2 রিসেপ্টরে আমরা দেখতে পাচ্ছি আলফা 2 রিসেপ্টরে কি হয়, আলফা 2 রিসেপ্টরটা মেনলি কোথায় থাকে, আলফা 2 রিসেপ্টরটা মেনলি থাকে হচ্ছে প্রিসিন্যাপটিক অ্যাড্রেনার্জিক এবং কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে থাকে, প্রিসিন্যাপটিক অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়েও থাকে, কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়েও থাকে আলফা 2 রিসেপ্টর। তো এখানে যেহেতু আমরা অ্যাড্রেনার্জিক পড়ছি, অ্যাড্রেনার্জিকটা মেনলি দেখবো। যাই হোক, প্রিসিন্যাপটিক অ্যাড্রেনার্জিক এবং কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে এই হচ্ছে থাকে, এবং কি করে, এ হচ্ছে মডুলেশন অফ দ্য ট্রান্সমিটার রিলিজকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রিসিন্যাপটিক অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে আমরা দেখছি অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, তাহলে আলফা রিসেপ্টরটা অ্যাড্রেনার্জিক নিজেরই রিসেপ্টর, তো নিজের যেখান থেকে আমরা পড়ছিলাম যে নার্ভ এন্ডিং থেকে সিক্রেট হবে এবং ওই সিক্রেশন হওয়ার পর নিউরোট্রান্সমিটার ওই নার্ভ এন্ডিংয়ে কাজ করে, কোনো নিউরোট্রান্সমিটার যদি কোনো নার্ভ এন্ডিং থেকে সিক্রেট হওয়ার পর ওখানেই কাজ করে, তাহলে সেটা হচ্ছে অটো রিসেপ্টর। তাহলে প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিং, প্রিসিন্যাপটিক অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে যদি সিক্রেট হয় এবং ওখানেই কাজ করে, সেটা হচ্ছে অটো রিসেপ্টর হিসেবে কাজ করবে। আর প্রিসিন্যাপটিক থেকে সিক্রেট হওয়ার পর কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে কাজ করছে, প্রিসিন্যাপটিক অফ অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে সিক্রেট হয় কোলিনার্জিক নার্ভ এন্ডিংয়ে কাজ করে, তাহলে সেটা হবে হেটো রিসেপ্টর। এটাই বলছে আলটিমেটলি এর কাজ হচ্ছে মডুলেশন অফ দ্য ট্রান্সমিটার রিলিজ,
ট্রান্সমিটার রিলিজ যেটা করবে সেই রিলিজটাকে মডুলেশন করবে, নিয়ন্ত্রণ করবে। এছাড়া প্লাটিলেটকে অ্যাগ্রিগেশন করতে হেল্প করবে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন করবে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে আর কি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এরা ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায় দেয়। কীভাবে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় দিবে? বিটা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ডিক্রিজ ইনসুলিন রিলিজকে এরা কমায় দিবে। ইনসুলিন রিলিজকে কমায় দিলে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে? ইনসুলিন রিলিজ, হ্যাঁ, না, ইনসুলিন যত সিক্রেট হবে তত কি ব্লাডে গ্লুকোজ লেভেল কমবে। ইনসুলিন যত কম সিক্রেট হবে ব্লাডে গ্লুকোজ লেভেল, ইনসুলিন যত বেশি থাকবে তত ব্লাডের গ্লুকোজ লেভেল কমে যাবে, কারণ ইনসুলিন ঝাড়ু দিয়ে ব্লাড থেকে গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢুকায়। এখন ইনসুলিন কমে যাবে, তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেল কমবে না, বরং ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়বে। ভুল লিখছি। তাহলে ইনসুলিনটা এরা কি করবে? ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায় দিবে। তাহলে বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল দিয়ে সিক্রেশন বাড়ায় দিবে। অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং, অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার সবাই কি করবে? আমি দৌড়াচ্ছি, তাহলে আমার কি রক্তে গ্লুকোজ লেভেল বাড়াতে হবে। রক্তের গ্লুকোজ লেভেল তো কমাবে না, রক্তের গ্লুকোজ লেভেল সবাই বাড়াবে। এখন আলফা 2 রিসেপ্টর যেটা, সেটা হচ্ছে বিটা সেল সিক্রেশন ইনসুলিনকে রিলিজ কমাই দেওয়ার মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে বিটা 2 যেটা, আলফা 2 ইনসুলিনকে কমাই দেওয়ার মাধ্যমে ব্লাড গ্লুকোজ বাড়াবে, আর বিটা 2 যেটা, সেটা হচ্ছে আলফা সেলকে বাড়ানোর মাধ্যমে ব্লাড গ্লুকোজ বাড়াবে। দুটাই গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, কিন্তু আলফা 2 যেটা, সেটা হচ্ছে ইনসুলিনকে কমানোর মাধ্যমে বাড়াচ্ছে, আর বিটা 2 যেটা, সেটা হচ্ছে ইনসুলিনের বিষয় না, এটা হচ্ছে গ্লুকাগনকে বাড়ানোর মাধ্যমে বাড়াচ্ছে। আচ্ছা, তো বিটা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ডিক্রিজ ইনসুলিন রিলিজকে কমায় দেয়, যার ফলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে আর কি। এরপরে বিটা ওয়ানটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ব্লাড প্রেশারের সাথে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাড্রেনালিনের ফাংশনের ক্ষেত্রে এটা জানতে হবে, এটা তাছাড়া বোঝা যাবে না। এটার বিটা 1 রিসেপ্টরের মেন কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে বাড়ানো। কীভাবে বাড়ায়? এটা কোথায় থাকে তার আগে জানতে হবে এটা কোথায় থাকে। পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেলে থাকে। পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেল তো অনেকগুলো আছে, লিভার আছে, কিডনি আছে, স্প্লিন আছে, মেলা কিছু আছে। তো এটার পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেল বলতে হার্ট এবং কিডনি এই দুটা পোস্ট সিন্যাপটিক ইফেক্টর সেলের উপর কাজ করবে। এখানে আমরা বিটা 1 রিসেপ্টর পাবো। এখানে হার্ট আছে এবং কিডনি আছে, তাই না? তো হার্টে আমরা পাবো, হার্টের মেনলি হচ্ছে হার্টের ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামে পাবো। তো যাই হোক, এটা কি করবে? এটা যখন স্টিমুলেশন পাবে তখন হচ্ছে হার্ট রেটকে বাড়াই দেবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই দেবে, যার ফলে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে এবং ব্লাড প্রেশার আলটিমেটলি বাড়বে, মানে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। আচ্ছা, এবং কিডনিতে আছে, কিডনির কোথায় আছে? জাক্সটামেডুলার সেলের মধ্যে আছে কিডনি। এবং এটা কি করে? এটাও এই ব্লাড প্রেশার বাড়াবে। কিসের মাধ্যমে ব্লাড প্রেশার বাড়বে? জাক্সটাগ্লোমেরুলার সেলের মধ্যে একটা জিনিস আছে, জে কমপ্লেক্স, জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স, যেখান থেকে সিক্রেট হবে রেনিন। এই রেনিন সিক্রেশন হলে কি হবে? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মধ্যে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় দেবে, কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেবে, এবং আমাদের ওয়াটার অ্যাবজর্পশন বাড়ায় দিয়ে আমাদের আলটিমেটলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় দিয়ে আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেবে। তাহলে বিটা 1 রিসেপ্টর অ্যাক্টিভেট হলে মেনলি আমাদের ব্লাড প্রেশার বাড়ে। আচ্ছা, আর বিটা 2 রিসেপ্টরটা কি করবে? বিটা 2 রিসেপ্টর আমাদের ব্লাড প্রেশারকে কমাই দিবে, হ্যাঁ, সব কিছু রিল্যাক্স করে দেয়। বিটা 2 মেল কাজই হচ্ছে সব কিছু রিল্যাক্স করে দেবে, স্মুথ মাসল যত আছে সবগুলোকে রিল্যাক্স করবে, ব্লাড গ্লুকোজকে বাড়াবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে কমাই দেবে। তো কীভাবে কমায়? কজেস মাসল রিল্যাক্সেশন অ্যাজ এ হোল। তো এ হচ্ছে আমাদের স্কেলেটাল মাসলে যে সব ব্লাড ভেসেলসগুলো আছে, ব্লাড ভেসেলসগুলো আছে, তার এন্ডোথেলিয়াম, মানে হচ্ছে তার ব্লাড ভেসেলস, স্মুথ মাসল বা এন্ডোথেলিয়াম, এরা অ্যাক্টিভ হলে রিল্যাক্সেশন হবে, ব্লাড প্রেশার কমে যাবে। স্মুথ মাসল অফ দ্য ব্রঙ্কাস যে স্মুথ মাসল সেটা রিল্যাক্স করবে। তারপর হচ্ছে স্মুথ মাসল অফ দ্য জিআইটিএন ইউটেরাস, একেও রিল্যাক্স করবে। লিভারে কি করবে? লিভারে হচ্ছে যেভাবে হোক হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াবে। তো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে হলে লিভারে গ্লাইকোজেন আছে, সেই গ্লাইকোজেনকে ভেঙে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ বাড়ায় দিবে, ব্লাডে গ্লুকোজ বাড়ায় দিবে। এছাড়াও আরেকভাবে গ্লুকোজ বাড়াবে, সেটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স একটা সেল থাকে, আলফা সেল থেকে গ্লুকাগন সেক্রেট হয়। আমরা জানি গ্লুকাগন কি করে? ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়ায়, ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়। তো এই আলফা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে গ্লুকাগন সিক্রেট করবে এবং সিক্রেট করা বাড়ায় দেবে এবং ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এরপরে বিটা 3 ওটা ইম্পর্টেন্ট না,
তারপরে বিটা থ্রিতে আমাদের অ্যাডিপোজ টিস্যু থাকে, লিপোলাইসিস করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। D1 রিসেপ্টর, হ্যাঁ, D1 রিসেপ্টর, ডোপামিন 1 রিসেপ্টর, এটা কোথায় থাকে? এটা ব্রেনে থাকে। ডি রিসেপ্টরগুলা বা ডোপামিন রিসেপ্টরগুলা মেনলি ব্রেনে থাকবে, ব্রেনের সাথে অন্যগুলো থাকতে পারে, আমাদের মেনে মনে রাখবো ডি রিসেপ্টরগুলা D1, D2, D3, D4, D5 এরা ব্রেনে থাকে। তাহলে D1 রিসেপ্টর ব্রেনে থাকবে এবং স্মুথ মাসল অফ দ্য রেনাল ব্লাড ভেসেলস, আলটিমেটলি কাজ অ্যাক্টিভ হলে ডাইলেশন করবে। D2 রিসেপ্টর যে ব্রেনে থাকে, স্মুথ মাসলে থাকে এবং প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিংয়ে থাকে। D3 রিসেপ্টর ব্রেনে থাকে, D4 রিসেপ্টর ব্রেন এবং সিভিএসে থাকে, D5 রিসেপ্টর ব্রেনে থাকে। আচ্ছা, তাহলে in CNS dopamine has a significant effect in regard to memory, জেনারেল মুড এবং কগনিশন। মেমোরি, জেনারেল মুড এবং কগনিশনে ডোপামিন, সিএনএস নার্ভাস সিস্টেমে যে ডোপামিনটা, সেটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট রোল পালন করে আর কি। অ্যাড্রেনার্জিক কিছু ড্রাগ আছে বা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট আছে, সেই অ্যাড্রেনার্জিক ড্রাগগুলোর আমরা ক্লাসিফিকেশন করব, খুব ইম্পর্টেন্ট ভাইভাতে ধরে। তো অ্যাড্রেনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশনে আমরা বিভিন্নভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা অ্যাড্রেনার্জিক ড্রাগের ক্লাসিফিকেশনে আমরা হচ্ছে এটার ক্লাসিফিকেশন করতে পারি এভাবে যে অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তারপরে আমরা অ্যাকর্ডিং টু মুড অফ অ্যাকশনের উপর আমরা ক্লাসিফিকেশন করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য রিসেপ্টর সিলেক্টিভিটির উপর ক্লাসিফিকেশন করতে পারি। তো অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার উপর আমরা ক্লাসিফিকেশন করতে পারি। কিভাবে ক্লাসিফিকেশন করব? ক্যাটেকল নিউক্লিয়াস থাকলে সে ক্যাটেকোলামাইন, আর না থাকলে নন ক্যাটেকোলামাইন। তো ক্যাটেকল নিউক্লিয়াস আছে কাদের? ক্যাটেকল নিউক্লিয়াস আছে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, আইসোপ্রেনালিন এবং ডবুটামাইন। তো এর মধ্যে আমরা আইসোপ্রেনাল আর ডবুটামাইন, এই দুটো হচ্ছে সিনথেটিক সোর্স থেকে, এটা হচ্ছে তৈরি করতে হয় সিনথেটিক, এবং ন্যাচারালের মধ্যে আমাদের বডিতেই তৈরি হয় অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং ডোপামিন। তো কেমিক্যাল স্ট্রাকচার উপর ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইন আমরা দুই রকম দেখতে পাচ্ছি। কেমিক্যাল স্ট্রাকচার উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেনার্জিক ড্রাগ বা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টগুলো দুই রকম, ক্যাটেকোলামাইন এবং নন ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইনের মধ্যে আছে ন্যাচারাল অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, আর সিনথেটিকের মধ্যে আছে আইসোপ্রেনালিন এবং ডবুটামাইন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ক্যাটেকোলামাইন সবগুলোই কিন্তু ডিরেক্ট অ্যাক্ট করে। ডিরেক্ট অ্যাক্ট মানে এটা আমরা ওই যে দেখবো যে মোড অফ অ্যাকশনের উপর কাজ করছে, এগুলো ডিরেক্ট কাজ করবে, ডিরেক্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই নিউরোট্রান্সমিটারগুলো ডিরেক্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে বা এই ড্রাগগুলো ডিরেক্ট রিসেপ্টরে বাইন্ড করে অ্যাকশন দিবে। আচ্ছা, এর মধ্যে অ্যাড্রেনালিন যেটা, সেটা হচ্ছে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর দুটার উপরেই কাজ করে। নন অ্যাড্রেনালিন আলফা বিটা দুটার উপরে কাজ করবে। ডোপামিন শুধু আলফা 2 রিসেপ্টরের উপরে কাজ করবে। সিনথেটিকের মধ্যে আছে আইসোপ্রেনালিন এবং ডবুটামাইন, এরাও হচ্ছে ক্যাটেকোলামাইন। আইসোপ্রেনালিন এটা বিটা 1, বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে, মানে আমরা বলতে পারি নন সিলেক্টিভ বিটা রিসেপ্টর অ্যাগনিস্ট। এবং ডবুটামাইন শুধু হচ্ছে বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করবে। আচ্ছা, এরপরে আমরা নন ক্যাটেকোলামাইনের ক্লাসিফিকেশনে যাই। নন ক্যাটেকোলামাইনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামফিটামাইন আছে, ইফেড্রিন আছে, ফিনাইলএপ্রিন আছে, মেথোক্সামাইন আছে, সালবিটামল আছে, টাইরামাইন আছে এবং জাইলোমেটাজোলিন আছে। তো জাইলোমেটাজোলিন এবং হচ্ছে সালবিটামল, এরা হচ্ছে ডিরেক্ট অ্যাক্ট করে। ইফেড্রিন ডিরেক্ট, ইনডিরেক্ট দুটাই কাজ করে। আর অ্যামফিটামাইন, ইফেড্রিন এরা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং। আচ্ছা, অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশনের উপর আমরা ক্লাসিফিকেশন করলে 3 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং, একটা ইনডিরেক্টলি অ্যাক্টিং, কিছু আছে মিক্সড। ডিরেক্টলি অ্যাক্টিং বলতে ড্রাগটা ডিরেক্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, মানে নিউরোট্রান্সমিটারগুলো রিসেপ্টরের সাথে ডিরেক্ট বাইন্ড করবে এবং ফাংশন দেখাবে। এরকম ডিরেক্ট ফাংশন দেখায় আমরা দেখলামই ক্যাটেকোলামাইন যারা আছে, মানে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, আইসোপ্রেনালিন, ডবুটামাইন, সালবিটামল, জাইলোমেটাজোলিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, আইসোপ্রেনালিন, ডবুটামাইন, সালবিটামল এবং জাইলোমেটাজোলিন, এরা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং করে, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে ডিরেক্ট ফাংশন দিবে। আর ইনডিরেক্ট কারা? ইনডিরেক্ট হচ্ছে যারা ক্যাটেকোলামাইনের রিলিজটাকে, ড্রাগস অ্যাক্ট বাই রিলিজিং ক্যাটেকোলামাইন ফ্রম নার্ভ এন্ডিং থেকে রিলিজ করার মাধ্যমে এরা ইনডিরেক্টলি কাজ করে আর কি। যেমন অ্যামফিটামাইন এবং ইফেড্রিন, এটা হচ্ছে ইনডিরেক্টলি। তবে ইফেড্রিন হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট দুই হিসেবে কাজ করে, মানে মিক্সড আর কি ইফেড্রিন। আচ্ছা, এরপরে আমরা ক্লাসিফিকেশন করবো অ্যাকর্ডিং টু দ্য রিসেপ্টর সিলেক্টিভিটি। এটাই ভাইভাতে বেশি ধরে, ক্লাসিফিকেশনের মধ্যে এটাই সবচেয়ে বেশি ধরে। অ্যাকর্ডিং টু রিসেপ্টর সিলেক্টিভিটি রিসেপ্টরের উপর, সিলেক্টিভিটির উপর নির্ভর করে কয়ভাবে ভাগ করা হয়েছে। তো আলফা বিটা দুইটা সিলেক্টিভ, এরকম আলফা বিটা দুইটার উপরে সিলেক্টিভিটি হচ্ছে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। আলফা বিটা দুটার উপরে সিলেক্টিভ, দুটার উপরে কাজ করে।
আলফা বিটা দুটোর উপর কাজ করে। তাহলে শুধু আলফার উপরে কাজ করে এরকম কি আছে? আলফা 1 রিসেপ্টর উপর কাজ করে, শুধু আলফা 1 সিলেক্টিভ, এরকম আছে ফিনাইলেফ্রিন এবং হচ্ছে মেথক্সামাইন। ফিনাইলেফ্রিন এবং মেথক্সামাইন আলফা 1 রিসেপ্টর কাজ করে। আলফা 2 রিসেপ্টরের উপর শুধু সিলেক্টিভ আলফা মিথাইল ডোপা, যেটাকে আমরা ডোপামিন বলি। হ্যাঁ, আলফা মিথাইল ডোপা হিসেবে দেওয়া হয়, প্রোডাক্ট হিসেবে দেওয়া হয়, পরবর্তীতে ডোপামিন হয়। হ্যাঁ, এরপর হচ্ছে বিটা 1 সিলেক্টিভ হিসেবে আমরা ডবিটামাইন দিই। এটা D1 রিসেপ্টরের উপর কাজ করবে এবং রেনাল ব্লাড ভেসেলসে D1 রিসেপ্টরের উপর কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে বিটা 2 সিলেক্টিভ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিটা 2 সিলেক্টিভ সালবিটামল আছে এবং টার্বিটালিন আছে। হ্যাঁ, টার্বিটালিন আছে। বিটা 2, বিটা 1, বিটা 2 এর দুটোর উপর কাজ করবে আইসোপ্রেনালিন, এবং আলফা বিটা দুটোর উপরে কাজ করবে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন। আচ্ছা, আরেকবার দেখি, আলফা বিটা দুটোর উপর কাজ করবে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন। শুধু বিটা 1, বিটা 2 এর উপর কাজ করবে আইসোপ্রেনালিন। বিটা 1 এর উপর শুধু কাজ করবে ডবিটামাইন। বিটা 2 এর উপর শুধু কাজ করবে সালবিটামল এবং টার্বিটালিন। আলফা 1 এর উপর কাজ করবে ফিনাইলেফ্রিন এবং মেথক্সামাইন, এবং আলফা 2 এর উপর শুধু কাজ করবে ক্লোনিডিন এবং আলফা মিথাইল ডোপা, যেটা আসলে ডোপামিন। এরপর স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ অফ অ্যাড্রেনার্জিক ড্রাগ। স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি বলতে কি আছে? এখানে ক্যাটেকল নিউক্লিয়াস আছে। ক্যাটেকল নিউক্লিয়াস বলতে বেনজিন রিংয়ের বা বেনজিন বলয়ের 3 এবং 4 নম্বর পজিশনে, 2 আর 3 বলছিলাম, সরি ভুল হয়েছে, 2 আর 3 না, 3 এবং 4 নম্বর পজিশনে ওয়েজ গ্রুপ যুক্ত থাকবে। 3 এবং 4 নম্বর পজিশনে ওয়েজ গ্রুপ যুক্ত থাকবে, তাহলে সেটা হবে ক্যাটেকল নিউক্লিয়াস। এই ক্যাটেকল নিউক্লিয়াসে যদি পজিশন 1-এ ইথাইল অ্যামাইন যদি যুক্ত থাকে, ইথাইলামিন সাইড চেন যুক্ত থাকে, সেটাকে আমরা বলি ক্যাটেকোলামাইন। এখন অ্যাড্রেনার্জিক ড্রাগ কিভাবে তৈরি করব? অ্যাড্রেনার্জিক ড্রাগ আমরা মেনলি 3 ভাবে তৈরি করব। একটা হচ্ছে সাবস্টিটিউশন অফ টার্মিনাল অ্যামিনো গ্রুপ। টার্মিনাল যে অ্যামিনো গ্রুপটা আছে তাকে সাবস্টিটিউট করে দিলাম, সেটা একটা হচ্ছে সাবস্টিটিউশন অফ দ্য বেনজিন রিংকে সাবস্টিটিউশন করব। একটা হচ্ছে সাবস্টিটিউশন আলফা এবং বিটা কার্বনকে সাবস্টিটিউট করব। 3 ভাবে আমরা অ্যাড্রেনার্জিক ড্রাগ প্রডিউস করতে পারি। আচ্ছা, তাহলে আমরা সাবস্টিটিউশন অ্যাট দ্য টার্মিনাল অ্যামিনো গ্রুপ, আমরা টার্মিনাল অ্যামিনো গ্রুপে আমরা সাবস্টিটিউশন করব। কাকে সাবস্টিটিউশন করব? মিথাইল মূলকে সাবস্টিটিউশন করব। মিথাইল সাবস্টিটিউশন অ্যাট টার্মিনাল অ্যামিনো গ্রুপ অফ নন অ্যাড্রেনালিন গিভস অ্যাড্রেনালিন হ্যাজ এ মোর বিটা রিসেপ্টর অ্যাক্টিভিটি। তাহলে আমরা মিথাইল সাবস্টিটিউশন করব কোথায়? টার্মিনাল অ্যামিনো গ্রুপের মধ্যে, যার ফলে যেটা নন অ্যাড্রেনালিন ছিল সেটা হয়ে যাবে অ্যাড্রেনালিন। নন অ্যাড্রেনালিন থেকে অ্যাড্রেনালিন হওয়ার সুবিধা কি? নন অ্যাড্রেনালিনের থেকে অ্যাড্রেনালিনটা হচ্ছে অ্যাড্রেনালিনের বিটা রিসেপ্টর অ্যাক্টিভিটিটা বেশি। এরপরে নাম্বার 2, সাবস্টিটিউশন অ্যাট বেনজিন রিংয়ে আমরা সাবস্টিটিউশন করতে পারি। এরকম উদাহরণ কি আছে? ইফেড্রিন বা অ্যামফিটামাইন থেকে আমরা তৈরি করতে পারি সেন্ট্রাল ইফেক্টের জন্য ইফেড্রিন অ্যান্ড অ্যামফিটামাইন আমরা প্রডিউস করতে পারি সেন্ট্রাল ইফেক্ট ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রক্সিল গ্রুপ অ্যাট পজিশন 3 আর 4 নম্বর পজিশনে হাইড্রক্সিল আয়নের অ্যাবসেন্স আছে, যার ফলে ইট অলসো ইনক্রিজ দ্য বায়োবিলিটি আফটার ওরাল অ্যাডমিশন, যার ফলে এটা বায়োবিলিটি করলে অ্যাডমিনিস্ট্রেশনটা বেশি হয়, বায়োবিলিটিটা বেশি হয়। ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করলে বায়োবিলিটি বেশি হয়। বায়োবিলিটি জিনিসটা কি? বায়োবিলিটি হচ্ছে আমাদের কোনো একটা ড্রাগ ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করলে, মুখে খেলে খাওয়ার পর এটা বিভিন্নভাবে পরিপাক হওয়ার পর সিস্টেমিক সার্কুলেশনে কতটুকু গেল, ওরাল অ্যাডমিনিস্ট্রেশন যতটুকু নিছি তার কত % সিস্টেমিক সার্কুলেশন গেল, সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তো বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যায় এভাবে। হ্যাঁ, সেন্ট্রালি হচ্ছে ওয়েজ গ্রুপের অ্যাবসেন্স থাকবে। কত নম্বর পজিশন? 3 আর 4 নম্বর পজিশনে ওয়েজ গ্রুপের অ্যাবসেন্স থাকবে, যার ফলে আমরা পাই এপিনেফ্রিন এবং অ্যামফিটামাইন। এপিনেফ্রিন এবং অ্যামফিটামাইন যেটা পাই সেটার সেন্ট্রালি একটা ফাংশন পাওয়া যাবে, এটা হচ্ছে বায়োবিলিটিটা বাড়ায় দিবে এবং একসাথে বায়োবিলিটিটাকে প্রলংসও করবে। আচ্ছা, সাবস্টিটিউশন অ্যাট দ্য আলফা অ্যান্ড বিটা কার্বনের সাবস্টিটিউশনের কারণেও সাবস্টিটিউশন আমরা করতে পারি। সাবস্টিটিউশন দিয়ে আমরা কি করব? আলফা বিটা কার্বন সাবস্টিটিউশন করে মিথাইল সাবস্টিটিউশন অ্যাট আলফা কার্বন ব্লক মেটাবলিজম অফ ইফেড্রিন এবং অ্যামফিটামাইন। মেটাবলিজমে আমরা অ্যামফিটামাইন এবং ইফেড্রিনের মেটাবলিজম ব্লক করে দিতে পারি মিথাইল সাবস্টিটিউশন দিয়ে, কারণ এখানে হচ্ছে মনোঅ্যামিন অক্সিডেজ কাজ করবে
এবং হচ্ছে প্রলং এবং অ্যাকশনটাকে প্রলং করবে। মানে মনোঅ্যামাইন অক্সিডেজটা এফেড্রিন এবং অ্যামফিটামাইন যদি দেওয়া হয় তাহলে মনোঅ্যামাইন অক্সিডেজটা ওকে ভেঙে ফেলবে, মনোঅ্যামাইন অক্সিডেজকে ভেঙে ফেলবে। তো এই যে ভাঙতে যেন না পারে এই জন্য আমরা মিথাইল সাবস্টিটিউশন করবো, হ্যাঁ, কার্বন ব্লকের মধ্যে, আলফা কার্বন ব্লকের মধ্যে, যার ফলে কি হবে এই মিথাইল অ্যামাইন এবং হচ্ছে এপিনেফ্রিনকে ইফেড্রিন এবং মিথাইল অ্যামাইনকে ভাঙতে পারবে না। যেহেতু ভাঙতে পারবে না তাহলে কি হবে, তাহলে ফাংশনটা আমরা বেশি পাবো, অনেক সময় ধরে ফাংশন পাবো। এছাড়াও সাবস্টিটিউশন অফ দ্য ওএইচ গ্রুপ, বিটা কার্বনে আমরা আলফা কার্বনে করলাম, আলফা কার্বনে সাবস্টিটিউশন করে সাবস্টিটিউশন করে মিথাইল মূলকটা যুক্ত করলাম, যুক্ত করার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মায়ামিন অক্সিডেজ MAO। এটা সহজে ইফেড্রিনকে এবং অ্যামফিটামাইনকে সহজে ভাঙতে পারবে না। আবার বিটা কার্বনে আমরা করবো একইভাবে, বিটা কার্বনে আমরা ওএইচকে সাবস্টিটিউশন, মিথাইল মূলক না, এখানে ওএইচ গ্রুপকে সাবস্টিটিউশন করব, যার ফলে কি হবে অ্যাড্রেনার্জিক যে ড্রাগটা তৈরি হবে সেটার স্টোরেজটা বেশি হবে, স্টোরেজটা অ্যাড্রেনার্জিক ড্রাগের স্টোরেজটা বেশি হবে, সিনাপটিক ভেসিকলে সহজে স্টোর হতে পারবে। আচ্ছা, এই তো এরপর মলিকুলার মেকানিজম অফ অ্যাড্রেনার্জিক ড্রাগ। অ্যাড্রেনার্জিক ড্রাগ কী মেকানিজম দেখায়? তো অ্যাড্রেনার্জিক ড্রাগের মধ্যে অ্যাড্রেনার্জিক ড্রাগটা আমরা বলছিলাম আগে যে এটা হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, সিম্প্যাথেটিক ফাংশনগুলো দিবে। সিম্প্যাথেটিক ফাংশন কি? একটা মানুষ দৌড়ের উপর আছে, দৌড়ের উপর থাকলে যা হবে সেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক ফাংশন, মানে হার্টবিট বেড়ে যাবে। তো সিভিএস এর উপর কি কাজ করবে? সিভিএস এর উপরে বিভিন্নভাবে কাজ করে, যেমন আমাদের সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ বা অ্যাড্রেনার্জিক ড্রাগের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যাড্রেনালিন, সবচেয়ে বেশি ব্যবহার হয় অ্যাড্রেনালিন। তো এর কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আছে সিম্প্যাথোমাইমেটিক ড্রাগে, সেই ইফেক্টগুলো আমরা দেখবো। এটা সিভিএস এর উপর ইফেক্ট ফেলবে, তারপর হচ্ছে স্মুথ মাসলের উপরে ইফেক্ট ফেলবে, মেটাবলিক ইফেক্ট দেখা যাবে, তো বিভিন্ন ধরনের ইফেক্ট দেখা যাবে। তো ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট অন সিভিএস ভাস্কুলার সিস্টেমে, ভাস্কুলার সিস্টেমে সাপ্লাই দিবে। সিভিএস কার্ডিওভাস্কুলার সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টারের উপর কি ইফেক্ট ফেলবে? অ্যাড্রেনালিন আলফা, আমরা জানি অ্যাড্রেনালিন আর নন অ্যাড্রেনালিন আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর দুটার উপরেই কাজ করে, দুটার উপর সিলেক্টিভ, তাই না? তো অ্যাড্রেনালিন যদি আমি মডারেট বা হাই ডোজ দিই, মডারেট থেকে হাই ডোজ দিই, তাহলে এ কী করবে? এ হচ্ছে আলফা 1 রিসেপ্টর এবং বিটা 1 রিসেপ্টর উপরে কাজ করবে। এবং আমি হাই ডোজ যদি দিই অথবা যদি র্যাপিডলি দিই ইন্টারভেনাসলি, কম নর্মাল ডোজে দিই, ইন্টারভেনাসলি যদি র্যাপিডলি দেওয়া হয় অথবা হাই ডোজ যদি দেওয়া হয়, তাহলে এটা হার্টের উপরে আলফা বিটা 1 রিসেপ্টর উপর, হার্টের বিটা 1 রিসেপ্টর উপর কাজ করবে এবং ব্লাড ভেসেলসের স্মুথ মাসল, ব্লাড ভেসেলস যে স্মুথ মাসল আছে, মানে এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলস এন্ডোথেলিয়াম, তার বিটা 1 আলফা 1 রিসেপ্টর উপর কাজ করবে। তাহলে হার্টের বিটা 1 রিসেপ্টর উপর কাজ করলে বা বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করলে কি হবে? ওই যে আমরা দেখছি যে হার্ট রেট বাড়ায় দিবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিবে, হার্টের কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিবে, যার ফলে আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। আর ব্লাড ভেসেলসে কি করবে? ব্লাড ভেসেলসের আলফা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে, যার ফলে আলফা 1 রিসেপ্টর স্কিন এবং মিউকাস মেমব্রেনে যে ব্লাড ভেসেলগুলো আছে তার আলফা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে, যার ফলে কি হবে? ভ্যাসোকনস্ট্রিকশন হবে। ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হবে? পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা বেড়ে যাবে, যার ফলে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আলটিমেটলি মিন প্রেশারটা বেড়ে যাবে। আর এই যে অ্যাড্রেনালিন যে ডোজ দিলাম, হাই ডোজ দিলাম বা মডারেট ডোজ দিলাম, অথবা র্যাপিডলি নর্মাল ডোজই র্যাপিডলি দিচ্ছি ইন্টারভেনাসলি, অথবা যদি আমি তাহলে আমি আলফা 1 বিটা 1 রিসেপ্টর উপর কাজ করে মিন ব্লাড প্রেশার বেড়ে যাবে। কিন্তু যদি আমি লো ডোজে দিই, অ্যাড্রেনালিনকে যদি আমি লো ডোজে দিই, তাহলে সেটা তখন আলফা 1 রিসেপ্টর উপর কাজ করবে না, তখন আলফা 1 বা আলফা 1 এবং বিটা 1 রিসেপ্টর উপর কাজ না করে তখন মেনলি বিটা 2 রিসেপ্টর উপর কাজ করবে। অথবা যদি আমি নর্মাল ডোজই খুব স্লো ইনফিউশন ভাবে ইন্টারভেনাসলি দিই বা সাবকুইটানাস ইনজেকশন দিই, সাবকুইটানাস দিলে অনেক স্লো কাজ করে, অথবা ইন্টারভেনাসলি ইনজেকশন দিছি এবং সেটা অনেক স্লো, তাহলে কি হবে? তাহলে হচ্ছে বিটা 2 রিসেপ্টর উপর কাজ করে। বিটা 2 রিসেপ্টর আবার কাজ কি? বিটা 2 হচ্ছে সব কিছুকে রিল্যাক্স করে, স্মুথ মাসলকে রিল্যাক্স করে। তো স্কেলেটাল মাসলে যেসব ব্লাড ভেসেলস আছে তাদের এন্ডোথেলিয়ামকে রিল্যাক্স করবে, অ্যাক্টিভ হলে রিল্যাক্স করবে, যার ফলে ভ্যাসোডাইলেশন হবে। ভ্যাসোডাইলেশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, ফল করবে, যার ফলে ব্লাড প্রেশারও কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এখানে কার্ডিয়াক আউটপুট হবে না, এখানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে এবং পেরিফেরিতে ব্লাড প্রেশারটা ফল করবে, মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা ফল করবে।
তো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেহেতু ফল করলো, সিস্টোলিক এখানে আনচেঞ্জ থাকবে, যার ফলে হয় মিন প্রেশার যেটা সেটা হচ্ছে হয় একই থাকবে, নর্মাল থাকবে, আনচেঞ্জ থাকবে, অথবা কমে যাবে। আর নরঅ্যাড্রেনালিন মেনলি আলফা 1 এবং বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করে। নরঅ্যাড্রেনালিনের একটা সুবিধা হচ্ছে এই বিটা 2 রিসেপ্টরের উপর কোনো কাজ করে না, মানে এই ব্লাড প্রেশার শুধুমাত্র বাড়াবে। তাহলে একে যদি ব্যবহার করা হয় নরঅ্যাড্রেনালিন, তাহলে হচ্ছে এটা বিটা 1 রিসেপ্টর এবং আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করবে। আলফা 1 রিসেপ্টর তো যে ভ্যাসো কনস্ট্রিকশন করবে, হার্ট রেট বাড়ায় দিবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, টোটাল ফেটাল রেজিস্ট্যান্স বাড়ায় দিবে। হ্যাঁ, আলফা 1 রিসেপ্টর, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, পেরিফেরিতে ব্লাড প্রেশার বাড়বে। বিটা 1 রিসেপ্টর তো হার্টে থাকে, হার্টে কী করবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিবে, কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিবে, ইনক্রিজ সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে বেড়ে যাবে। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, তাহলে এখানে মিন ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, আলটিমেটলি ব্লাড প্রেশারটা বাড়বে। আইসোপ্রেনালিন আরেকটা ড্রাগ আছে, সেটা হচ্ছে বিটা 1 এবং বিটা 2 রিসেপ্টর উভয়ের উপর কাজ করে। বিটা 1 রিসেপ্টর উপর কাজ করলে কী হবে, ওই যে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিবে, তারপর হচ্ছে হার্ট রেট বাড়ায় দিবে, তার ফলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এবং একই সাথে বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে। বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করলে কী হবে, স্মুথ মাসলের যেসব এন্ডোথেলিয়াম আছে তাদেরকে রিল্যাক্স করে দেবে। বিটা 2 সব কিছু রিল্যাক্স করে দেবে, ভ্যাসোডাইলেশন হবে, ফোর্স অফ কন্ট্রাকশন ভ্যাসোডাইলেশন করবে এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, যার ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারটা এখানে বেড়ে যাচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। আচ্ছা, বাইফেজিক অ্যাকশন অফ দ্য অ্যাড্রেনালিন এমন একটা ড্রাগ যেটা দুমুখী আচরণ করে। হ্যাঁ, আমরা যে দেখলাম হাই ডোজ এবং মডারেট ডোজ দিলে অথবা নর্মাল ডোজ র্যাপিডলি দেওয়া হয় ইন্টারভেনাসলি, তখন এটা হচ্ছে বাইফেজিক রেসপন্স অফ দ্য অ্যাড্রেনালিন দেখা যাবে। জিনিসটা আগে বুঝি। জিনিসটা হচ্ছে অ্যাড্রেনালিন একটা ড্রাগ, বেশি ডোজে দিলাম তাহলে কী হবে, প্রথমে হচ্ছে আলফা 1 রিসেপ্টর, বিটা 1 রিসেপ্টর দুটাকে অ্যাক্টিভ করবে, দুটাতে স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কী হবে, আলফা 1 রিসেপ্টর যে পেরিফেরি মাসলকে গুলাকে কনস্ট্রিক্ট, পেরিফেরি মাসল স্কিন মিউকাস মেমব্রেন যেসব পেরিফেরি ব্লাড ভেসেলস আছে তাদের এন্ডোথেলিয়ামকে কনস্ট্রিক্ট করবে, যার ফলে পেরিফেরিতে ব্লাড প্রেশার বাড়বে। পেরিফেরিতে ব্লাড প্রেশার বাড়লে কী হয়, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। আবার একই সাথে বিটা 1 রিসেপ্টরকেও অ্যাক্টিভ করবে, স্টিমুলেট করবে, যার ফলে বিটা 1 রিসেপ্টরের যে হার্টের মায়োকার্ডিয়ামকে কনস্ট্রাক্ট করবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, যার ফলে সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে হাই ডোজে দিলে প্রথমে কি হয়ে গেল, প্রথমে হচ্ছে ইনিশিয়ালি সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গেল, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গেল, যার ফলে আলটিমেটলি মিন ব্লাড প্রেশার বেড়ে গেল। কিন্তু একটা সময় এগুলো ব্যবহার হয়ে যাবে, রিআপটেক হয়ে যাবে, মেটাবোলাইজড হয়ে যাবে, ডিফিউজ আউট হয়ে যাবে, হওয়ার পর একটা সময় দেখা যাবে যে এরা কমে গেছে, ডোজটা কমে গেছে, লো ডোজ হয়ে গেছে। যখন লো ডোজ হয়ে যাবে তখন আর লো ডোজ যখন হয়ে যাবে তখন এটা আর বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করবে না, তখন মেনলি আলফা 1 এবং এটা তখন মেনলি বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করলে তখন কী হবে, বিটা 2 রিসেপ্টর তো সবাইকে রিল্যাক্স করে, তো হচ্ছে স্মুথ মাসল রিল্যাক্স করবে, জিআরটি রিল্যাক্স করবে, সবাইকে রিল্যাক্স করবে। আলটিমেটলি কী হবে, আলটিমেটলি হচ্ছে পেরিফেরি ব্লাড ভেসেলসগুলোকে, পেরিফেরিতে যেসব ব্লাড ভেসেলস তাদেরকে রিল্যাক্স করার মাধ্যমে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে কমায় দেবে, যার ফলে পেরিফেরিতে ব্লাড প্রেশার কমে যাবে, মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে, আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে আসবে। তাহলে অ্যাড্রেনালিন যদি হাই ডোজে দিই তাহলে ইনিশিয়াল ব্লাড প্রেশার বাড়বে এবং আস্তে আস্তে ব্লাড প্রেশারটা ফল করবে। এটাই বলছে এখানে, আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য লার্জ ডোজ অফ দ্য অ্যাড্রেনালিন ইনিশিয়ালি দেয়ার ইজ রাইজ অফ ব্লাড প্রেশার, কারণ হচ্ছে আলফা 1 এবং বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করছে। দেন কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাড্রেনালিন গ্র্যাজুয়ালি ফল, এবার কনসেন্ট্রেশন আস্তে আস্তে ফল করবে, কমে যাবে। কেন কমবে, কারণ হচ্ছে ওই যে 5টা কাজ হবে, ডিফিউশন হবে, মেটাবলিজম হবে, রিআপটেক হবে, তাই না, কিছু অ্যাকশন দেখাবে। আচ্ছা, দিস লো কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাড্রেনালিন স্টিমুলেটস, যখন কনসেন্ট্রেশনটা কমে গেল তখন লো ডোজ হয়ে গেল, তখন আর বিটা 1 এর উপর কাজ না, বিটা 2 এর উপর কাজ করবে, বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। বিটা 2 কোথায় থাকে, ব্লাড ভেসেলস এবং স্কেলেটাল মাসল অফ দ্য পেরিফেরিতে যেসব স্কেলেটাল মাসল তা ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়ামে থাকে। তাহলে এন্ডোথেলিয়াম স্টিমুলেট হলে এন্ডোথেলিয়ামগুলো ভ্যাসোডাইলেশন করবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমে যাবে, যার ফলে কী হয়, সো আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ লার্জ ডোজ অফ অ্যাড্রেনালিন ইনিশিয়ালি দেয়ার ইজ রাইজ অফ ব্লাড প্রেশার followed by fall. The phenomenon is called biphasic response of the adrenaline. অ্যাড্রেনালিন হাই ডোজে দিলে প্রথমে ব্লাড প্রেশার বাড়ে, পরে আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল। বিজ্ঞানী ডেল এটা আবিষ্কার করেছে, এই জন্য ভ্যাসোমোটর রিভার্সাল অফ দ্য ডেল। এটা জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেনালিনের সাথে যদি আমি একটা আলফা রিসেপ্টর ব্লকার দিই, অ্যাড্রেনালিনের সাথে আমি আলফা রিসেপ্টর ব্লকার দিলাম, তাহলে কী হবে, অ্যাড্রেনালিন হাই ডোজে দিলে আলফা 1, আলফা 2, আলফা 1 বিটা 1 এর উপর কাজ করবে,
হাই ডোজে দিলে আলফা 1 এবং বিটা 1 এর উপর কাজ করবে। কিন্তু আমি আলফা রিসেপ্টর বা ব্লকার দিয়েছি, যেমন হচ্ছে টোলাজোলিন দিলাম বা হচ্ছে আর্গোট অ্যালকালয়েড দিলাম। আর্গোট অ্যালকালয়েড বা টোলাজোলিন এরা হচ্ছে আলফা রিসেপ্টরকে ব্লক করে দেয়। তাহলে আমি হাই ডোজে অ্যাড্রেনালিন দিলে আলফা রিসেপ্টর উপরও কাজ করে, আলফা 1 রিসেপ্টরও কাজ করার কথা এবং বিটা 1 রিসেপ্টর উপর কাজ করার কথা। কিন্তু আলফা ব্লকার দিচ্ছি, তাই জন্য আলফা রিসেপ্টর উপর কাজ করতে পারবে না, শুধুমাত্র বিটা 1 রিসেপ্টর উপর কাজ করবে। বিটা 1 কোথা থেকে? হার্টের স্মুথ মাসলে থাকে, ব্লাড প্রেশারকে বাড়ায় দেবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দিবে, সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়ায় যাবে। আবার একই সাথে যখন ডোজটা কমে আসবে, লো ডোজ হয়ে যাবে, তখন বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। বিটা 2 রিসেপ্টরের কাজ কি? সবকিছু রিল্যাক্স করা, ব্লাড প্রেশারটা ফল করা, অনলি ফল অফ। আচ্ছা, আচ্ছা, তাহলে আলফা রিসেপ্টর ক্লাস করতে পারছে না, তখন শুধুমাত্র ব্লাড প্রেশারটা ফল করবে। আচ্ছা, বিটা 1 রিসেপ্টর কি করে? বিটা 1 রিসেপ্টরটা হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল জিনিসটা কি? দ্য প্রেসার রেসপন্স অফ অ্যাড্রেনালিন মে বি ডিপ্রেসর রেসপন্স বাই প্রায়র অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান আলফা রিসেপ্টর ব্লকার। আলফা রিসেপ্টর ব্লকারের সাথে আমি যদি অ্যাড্রেনালিন দিই, তাহলে কি হবে? এক্সপ্লেনেশন এখানে, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাড্রেনালিন আফটার টোলাজোলিন অর আর্গোট অ্যালকালয়েড। টোলাজোলিন অথবা আর্গোট অ্যালকালয়েড দুটো হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার, এদের সাথে আমি অ্যাড্রেনালিন দিলাম, বা আর্গোট অ্যালকালয়েড এবং টোলাজোলিন দেওয়ার পরে আমি অ্যাড্রেনালিন দিলাম, তাহলে কি হবে? আলফা 1 রিসেপ্টর ব্লকার, আলফা 1 কাজ করতে পারবে না, দেয়ার ইজ ফল ইন বিপি। তাহলে আলফা রিসেপ্টর ব্লক হলে পেরিফেরিতে বিপি ফল করবে, মানে হচ্ছে ডায়াস্টোলিক বিপিটা ফল করবে, বিকজ অ্যাড্রেনালিন ডাজ নট অ্যাক্ট অন আলফা 1 রিসেপ্টর বাট কন্টিনিউ অ্যাক্ট অন বিটা 2 রিসেপ্টর, যার ফলে আলফা 1 রিসেপ্টর কাজ করতে পারবে না এবং বিটা 2 রিসেপ্টর উপরে কাজ করবে। তার মানে অবশ্যই এখানে অবশ্যই হাই ডোজে দেওয়া যাবে না, লো ডোজে দিতে হবে। হাই ডোজে দিলে বিটা 1 রিসেপ্টর কাজ করবে, লো ডোজে দিতে হবে। হ্যাঁ, তাহলে আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করতে পারবে না, কিন্তু বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। বিটা 2 রিসেপ্টরটা সব কিছু রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করে দিলে কি হবে? ব্লাড প্রেশারটা ফল করবে। তাহলে জিনিসটা বোঝা গেল? আমার একটু ভুল হয়েছিল হালকা। ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, এটা আবিষ্কার, ভ্যাসোমোটর রিভার্সাল অফ দ্য ডেল আবিষ্কার করছে। এটা হচ্ছে অ্যাড্রেনালিন যেই আমরা জানি অ্যাড্রেনালিন আলফা 1 এবং বিটা 1 এর উপর কাজ করে, যদি হাই ডোজে দিয়ে, আর লো ডোজের উপর দিলে আলফা 1 এবং বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে, তাই না? তো আমি যদি আলফা 1 ব্লকার দিয়ে দিই, যেমন হচ্ছে টোলাজোলিন এবং হচ্ছে আর্গোট অ্যালকালয়েড, তাহলে আলফা 1 এর উপর কাজ করতে পারবো না, কিন্তু ঠিকই বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করবে। তো বিটা 2 রিসেপ্টরের উপর যদি কাজ করে, তাহলে কি হবে? ব্লাড প্রেশারটা বিটা 2 সবাইকে রিল্যাক্স করে দেয়। তাহলে পেরিফেরিতে যে আমাদের ব্লাড ভেসেলস আছে, তার এন্ডোথেলিয়াম বা স্মুথ মাসলের যে ব্লাড ভেসেল, তার এন্ডোথেলিয়ামকে রিল্যাক্স করে দিলে ব্লাড প্রেশার ফল করবে। পেরিফেরিতে ব্লাড প্রেশার ফল করা মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল করা। তাহলে ভ্যাসোমোটর রিভার্সাল হচ্ছে, আমি যদি অ্যাড্রেনালিনের সাথে যদি একটা আলফা রিসেপ্টর ব্লকার দিই, তাহলে ব্লাড প্রেশারটা শুধুই ফল করবে, ব্লাড প্রেশার বাড়তে দেখা যাবে। ইনিশিয়ালিতে যে ব্লাড প্রেশার বাড়ছিল, বাইফিজিক অ্যাকশন দেখা যাচ্ছিল, সেটা না হয় ব্লাড প্রেশার শুধুই ফলই করবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড্রেনালিন স্মুথ মাসলের উপর কি কাজ করে? স্মুথ মাসল অনেক আছে, আই স্মুথ মাসল আছে, ব্রঙ্কাস স্মুথ মাসল, জিআইডিতে স্মুথ মাসল আছে, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে স্মুথ মাসল আছে, ইউটেরাসে স্মুথ মাসল আছে। তো আয়ে যে স্মুথ মাসলটা, সেটা আয়ের মেনলি হচ্ছে ডায়ালেটর পিপিলি, সেটা হচ্ছে আলফা 1 রিসেপ্টরে থাকে আর কি। এটা মেনলি কনস্ট্রিক্ট করলে আয়ের পিপিলটা ডায়ালেট হয়ে যাবে, ডায়ালেটর পিপিল কনস্ট্রিক্ট করলে ডায়ালেট হবে। আচ্ছা, তাহলে জিনিসটা ডায়ালেট হলে পিপিলটা বড় আসবে, যেটাকে আমরা বলি মাইড্রিয়াসিস। তো অ্যাক্টিভেশন অফ আলফা 1 রিসেপ্টর কজেস কনস্ট্রাকশন অফ রেডিয়াল মাসল অফ দ্য আইরিস কজিং মাইড্রিয়াসিস, পিপিল ডায়ালেট করবে। আচ্ছা, এরপর আরেকটা কি হবে? আরেকটা জিনিস হচ্ছে ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেশার। এখানে ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে যাবে, ইন্ট্রাঅকুলার প্রেশারটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে এখানে হচ্ছে অ্যাকুয়াস হিউমারটা ড্রেন করে বের হয়ে যাবে, যার ফলে ভিতরে অ্যাকুয়াস হিউমার কমে গেলে তখন ইন্ট্রাঅকুলার প্রেশারটাও কমে যাবে। এরপর ব্রঙ্কাস স্মুথ মাসল, একেও রিল্যাক্স করবে। তো ব্রঙ্কাস স্মুথ মাসল কোথায় থাকে? বিটা 2 রিসেপ্টরে থাকে, এটা আমরা জানি। ব্রঙ্কো ডায়ালেশন হবে সিমিলারলি বিটা 2 রিসেপ্টর। এরপর জিআইটি তো ওই বিটা 2 রিসেপ্টরে থাকে, জিআইটিতেও বিটা 2 রিসেপ্টর থাকবে, যেটা অ্যাক্টিভেট হবে অ্যাড্রেনালিনের কারণে, স্টিমুলেট হবে, যার ফলে রিল্যাক্সেশন হবে। জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের আমরা জানি যে একটা মানুষ দৌড়ের উপর থাকলে যা হয় সেটা হবে সিম্প্যাথেটিক ফাংশন, তাই না? অ্যাড্রেনার্জিক ফাংশন, অ্যাড্রেনার্জিক ড্রাগটা হচ্ছে অ্যাড্রেনার্জিক ফাংশন দেখাবে বা সিম্প্যাথেটিক ফাংশন দেখাবে। তো সিম্প্যাথেটিক ফাংশন কি হবে? এখানে হচ্ছে
জিআইটিটা জিআইটির যে মাসলগুলো সেগুলো রিল্যাক্সেশনে থাকবে, হ্যাঁ, পায়খানা বের হতে দিবে না, রিল্যাক্সেশনে থাকবে, যার ফলে মোটিলিটি কমে যাবে এবং স্ফিংক্টারটাকে বন্ধ করে রাখবে, স্ফিংক্টার ক্লোজ থাকবে, কনস্ট্রিক্ট করে থাকবে। যেহেতু ট্র্যাক্ট একই জিনিস, আমরা কোলিনার্জিক নার্ভে দেখছিলাম যে প্যারাসিম্প্যাথিক ফাংশন আরাম দিবে, বডি থেকে পায়খানা বের করে দিবে, প্রস্রাব বের করে দিবে, তাই না? কিন্তু এরা বের করবে না, অ্যাড্রেনার্জিক নার্ভ এরা বের করবে না। ব্লাডারে কি করবে, ডেট্রোসোর যে মাসলটা আছে এটা চাপ দিলে তো প্রস্রাব বের হতে চাইবে, তো চাপ দিবে না, এটাকে রিল্যাক্স করে দেবে, কারণ হচ্ছে এখানে বিটা 2 রিসেপ্টর থাকে, রিল্যাক্স করে দেবে। এরপরে হচ্ছে কি করবে, ট্রাইগোন এবং স্ফিংক্টার যেগুলো সেগুলোকে হচ্ছে কনস্ট্রিক্ট করবে, বন্ধ করে রাখবে, প্রস্রাব যেন বের না হতে না পারে, এবং আলটিমেটলি ইউরিনারি রিটেনশন করবে। আর কোলিনার্জিক নার্ভ দেখছিলাম যে ইউরিনারি ভয়েডিং অফ দ্য ইউরিন করছে, ইউরিনটা বের করে দিচ্ছে। ইউটেরাসটা কি, ইউটেরাস হচ্ছে এখানে ইউটেরাসের যে স্মুথ মাসল সেটাকে রিল্যাক্স করবে, প্রেগনেন্ট ইউটেরাসকে রিল্যাক্স করবে। অ্যাড্রেনালিনের কিছু মেটাবলিক ইফেক্ট আছে, এই মেটাবলিক ইফেক্টের মধ্যে কার্বোহাইড্রেটের উপর মেটাবলিক ইফেক্ট আছে, লিপিডের উপর মেটাবলিক ইফেক্ট আছে, পটাশিয়ামের উপর মেটাবলিক ইফেক্ট আছে, অক্সিজেনের উপর মেটাবলিক ইফেক্ট আছে। তো কার্বোহাইড্রেট মেটাবলিক ইফেক্ট আমরা দেখলাম গ্লুকোজ লেভেলকে বাড়ায় দিচ্ছে মেনলি। লিভারে থাকে, লিভারে হচ্ছে বিটা 2 রিসেপ্টর থাকে, বিটা 2 রিসেপ্টর লিভারের বিটা 2 রিসেপ্টরে থাকে। এটা হচ্ছে লিভারের যে গ্লাইকোজেন আছে সেই গ্লাইকোজেনগুলোকে ভেঙে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজটা রক্তে নিয়ে আসবে, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে, যেভাবে হোক ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। তাহলে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় ব্লাড গ্লুকোজ বাড়াবে। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোজ ছিল না, নন কার্বোহাইড্রেট ছিল, প্রোটিন এবং লিপিড ছিল, তাকে ভেঙে গ্লুকোজ নিয়ে আসবে। গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিসের প্রক্রিয়ায় ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, এরপরেও ব্লাড গ্লুকোজ লেভেল এখানে বৃদ্ধি পাবে। এরপরে আরেকটা কাজ করবে, আরেকটা কাজ হচ্ছে কার্বোহাইড্রেট, ওই যে বিটা সেল কি করবে, বিটা 2 রিসেপ্টর এবং আলফা 2 রিসেপ্টর, আলফা 2তে থাকে হচ্ছে আলফা 2 রিসেপ্টর, এটা থাকে আলফা 2 রিসেপ্টরে কি কাজ করবে, আলফা 2 রিসেপ্টরে যে ইনসুলিন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ইনসুলিন সিক্রেশন কমাই দিয়ে ব্লাড গ্লুকোজ বাড়াবে। আর বিটা 2 রিসেপ্টরে কি করবে, বিটা 2 রিসেপ্টরে হচ্ছে গ্লুকাগন, আলফা কোষ থেকে গ্লুকাগন সিক্রেশন করার মাধ্যমে, গ্লুকাগন সিক্রেশন বাড়ানোর মাধ্যমে গ্লুকোজ লেভেল বাড়াবে। তাহলে আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। তাহলে আলফা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা 2 রিসেপ্টর যেটা সেখানে আমরা দেখতে পাই যে এরা হচ্ছে গ্লুকাগন রিলিজকে বাড়ায় দেবে, যার ফলে ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে। লিপিডে কি হবে, লিপিড জমা থাকবে, লিপিডকে ভেঙে দেবে, লিপিডকে ভাঙলে লাইপোলাইসিস হবে, লাইপোলাইসিস বিটা 2 রিসেপ্টর, লাইপোলাইসিস আসলে বিটা 3 রিসেপ্টর হিসেবে, বিটা 3 রিসেপ্টরে থাকে আর কি, অ্যাডিপোজ টিস্যুতে বিটা 3 রিসেপ্টর থাকে। বিটা 2 রিসেপ্টর, বিটা 3 রিসেপ্টর লাইপোলাইসিস করার মাধ্যমে অ্যাডিপোজ টিস্যুটাকে ভেঙে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। পটাশিয়াম লেভেল কি করবে, ডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম, মাসলের মধ্যে পটাশিয়ামকে ভিতরে ঢুকাবে, পটাশিয়াম ইনফ্লাক্স করে মাসল সেলের মধ্যে, যার ফলে প্লাজমার মধ্যে পটাশিয়াম লেভেল কমে যাবে। আর অক্সিজেন কি করবে, অক্সিজেন কনজাম্পশনটা বেড়ে যাবে, মানে এই সময় আমি দৌড়াচ্ছি তাহলে আমার অক্সিজেন বেশি লাগবে না, অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে, 20 থেকে 30% অক্সিজেন কনজাম্পশন বাড়ায় দেয়। আচ্ছা, অ্যাড্রেনালিনের কিছু ক্লিনিক্যাল ইউজ আছে, তাই না? আমরা যে অ্যাড্রেনালিন ড্রাগটা ইউজ করবো এটা তো কিছু ক্লিনিক্যাল ইউজ থাকবে, তাই না? ক্লিনিক্যাল ইউজগুলো কি কি, অ্যাড্রেনালিন কিছু সিস্টেমিক ইউজ আছে, কিছু লোকাল ইউজ বা পেরিফেরিতে আমরা কিছু ইউজ করবো। সিস্টেমিক ইউজে হচ্ছে আমরা মনে রাখবো ABC প্লাস, আমি এটা এবিসি, তারপর হচ্ছে অ্যালার্জি শক অ্যালার্জি বা অ্যালার্জি শক, এভাবে মনে রাখছি, এবিসি অ্যালার্জি শক। এতে সহজে বোঝা যাচ্ছে অ্যানাফাইলেটিক রিয়াকশন হয়, অ্যানাফাইলেটিক শক হবে। সিস্টেমিক রিয়াকশন অ্যাড্রেনালিন যদি ব্যবহার করা হয়, অ্যানাফাইলেটিক শকে এটা ব্যবহার করা হয়। অ্যানাফাইলেটিক শক বা অ্যানাফাইলেটিক রিয়াকশনের মাধ্যমে, অ্যানাফাইলেটিক রিয়াকশন বা অ্যানাফাইলেটিক শক হলে এটা আমরা অ্যানাফাইলেটিক রিয়াকশনের মাধ্যমে, অ্যানাফাইলেটিক শক যদি হয় তাহলে আমরা অ্যাড্রেনালিন ইউজ করব। তাহলে কি করবে, এটা হচ্ছে হাইপারটেনশন বাড়াবে, মানে হচ্ছে যে হার্টবিট বাড়ায় দেবে, হাইপারটেনশন করবে এবং ব্লাড প্রেশার বাড়ায় দেবে, ব্রঙ্কোস্পাজম করবে, ব্রঙ্কোকনস্ট্রিকশন করবে, যার ফলে এটাতে রিলিফ পাওয়া যাবে আর কি। অ্যাড্রেনালিন হচ্ছে কি করবে, হাইপারটেনশন যদি হয় এবং ব্রঙ্কোস্পাজম যদি হয় তাহলে আমরা অ্যাড্রেনালিন ইউজ করব। কারণ আমরা তো জানি অ্যাড্রেনালিন কি করে, অ্যাড্রেনালিন হচ্ছে ব্রঙ্কিয়াল স্মুথ মাসলকে রিল্যাক্স করে, তাই না? ব্রঙ্কোস্পাজম, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন ব্রঙ্কোস্পাজমকে রিল্যাক্স করবে, ব্রঙ্কোডাইলেশন করবে। এবং হাইপারটেনশন যদি হয় তাহলে এটা লো ডোজে গেলে আলটিমেটলি এটা হচ্ছে ব্লাড প্রেশারটাকে কমাই দিবে। ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে আমরা ইউজ করবো অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটাকে আমরা বলি স্ট্র্যাটাস অ্যাসমেটিকাস। এক্ষেত্রে আমরা ইউজ করব সিস্টেমিকে
মানে আইভি রুটে আমরা ইউজ করব। তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট যদি হয় তাহলে আমরা ইউজ করব। হাইপোগ্লাইসেমিক শকে যদি পেশেন্ট যায় তাহলে আমরা ইউজ করব, এবং ড্রাগ অ্যালার্জি বা অ্যালার্জি কন্ডিশন হলে আমরা ইউজ করব। লোকাল ইউজ কি? লোকাল ইউজ মানে যেখানে সমস্যা ওই জায়গাতেই ব্যবহার করছি। এরকম কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার সাথে আমরা অ্যাড্রেনালিন ইউজ করি। কেন? কারণ হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়ার ডিউরেশন অফ দ্য অ্যাকশন বাড়ানোর জন্য। লোকাল অ্যানেস্থেশিয়ার সাথে আমরা ইউজ করি লোকাল অ্যানেস্থেশিয়ার ডিউরেশন অফ দ্য অ্যাকশন বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য, প্রলং করার জন্য। এবং আরেকটা হচ্ছে আমাদের টুথ এক্সট্রাকশন, দাঁত তোলার জন্য। দাঁত তোলাকে বলা হয় দাঁত তোলার পরে এপিস্ট্যাক্সিস হলে ব্লিডিং হয়। এই ব্লিডিংটা বন্ধ হতে চায় না, কারণ এখানে আমাদের ব্লাড ভেসেলসগুলা হচ্ছে মাসলগুলা কনস্ট্রিক্ট করতে পারে না, যার ফলে ব্লিডিং হতেই থাকে। তো এই ব্লিডিংটা বলা হয় এপিস্ট্যাক্সিস। তো টুথ এক্সট্রাকশনের পরে এপিস্ট্যাক্সিসটাকে কমানোর জন্য, হেমোরেজটাকে কন্ট্রোল করার জন্য আমরা লোকালি ইউজ করি হচ্ছে অ্যাড্রেনালিন। এছাড়াও আমরা কিছু সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টকে আমরা কমানোর জন্য ইউজ করি। তো অ্যাড্রেনালিন ইউজ করছি বিভিন্ন কারণে। সিস্টেমিক ইউজ, অ্যানাফাইলেটিক শক, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যারেস্ট, হাইপোগ্লাইসেমিক শক, ড্রাগ অ্যালার্জি এবং অন্যান্য অ্যালার্জি কন্ডিশনে। এবং লোকাল ইউজ করে আমরা করছি লোকাল অ্যানেস্থেশিয়ার সাথে আমরা ইউজ করছি লোকাল অ্যানেস্থেশিয়ার ডিউরেশন অফ দ্য অ্যাকশন বাড়ানোর জন্য, দাঁত তোলার পরে হেমোরেজটাকে কমানোর জন্য, এবং সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টগুলোকে কমানোর জন্য। অ্যাড্রেনালিনের কি কোনো অ্যাডভার্স ইফেক্ট নাই, সাইড ইফেক্ট নাই? হ্যাঁ, অবশ্যই আছে। অ্যাড্রেনালিনের কিছু সাইড ইফেক্ট আছে। অ্যাড্রেনালিন ইউজ করলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু সমস্যা দেখা যায়, যেমন ফেয়ার, অ্যাংজাইটি, ট্রেমার, রেস্টলেসনেস, এগুলো দেখা যায়, প্যালপিটেশন দেখা যায়, হ্যাঁ, রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যায়, ডিফিকাল্টি ইন রেসপিরেশন, সিরিয়াস রিয়াকশন কিছু দেখা যায়, বডিতে কিছু সিরিয়াস রিয়াকশনে, যেমন হাইপার টেনশন দেখা যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, সেরেব্রাল হেমোরেজ দেখা যায়, হ্যাঁ, অনেক সময় সেরেব্রাল হেমোরেজ দেখা যায়, পালমোনারি ইডেমা দেখা যেতে পারে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন দেখা যেতে পারে। তো অ্যাড্রেনালিন আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করবো না? অ্যাড্রেনালিন আমরা ইউজ করবো না, হাইপারটেনশন করছে তাহলে অ্যাড্রেনালিন আমরা ইউজ করবো না, হাইপারটেনশন আরও বাড়াই দিবে, ব্লাড প্রেশার আরও বাড়াই দিবে। ইসচেমিক হার্ট ডিজিজ আমরা ইউজ করবো না। তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হলে আমরা ইউজ করবো না। এরা তো ডায়াবেটিস ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াই দেয়। তো ডায়াবেটিস মেলাইটাস এমনি ব্লাড গ্লুকোজ বেড়ে থাকে, তাহলে দিলে আরও ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। তো এই জন্য আমরা ডায়াবেটিস মেলাইটাস ইউজ করবো না। কার্ডিয়াক অ্যারিথমিয়া হলে আমরা ইউজ করবো না, কারণ হচ্ছে হাইপারটেনশন করে, রেস্টলেসনেস করে, প্যালপিটেশন করে, এই জন্য কার্ডিয়াক অ্যারিথমিয়া হলে আমরা ইউজ করবো না। হাইপারথাইরয়েডিজম হলে আমরা ইউজ করবো না। হ্যাঁ, ইউজ অফ ডোপামিন খুবই একটা কমন ড্রাগ। এটা হচ্ছে আমরা সাধারণত কার্ডিওজেনিক শক এবং সেপটিক শক ইউজ করি। কার্ডিওজেনিক শকটা কেন হয়েছে? হয় মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য, অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরের কারণে যদি কার্ডিওজেনিক শক হয়, সেখানে আমরা অ্যাড্রেনালিন আমরা ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ এখানে অ্যাড্রেনালিন ইউজ করলে অ্যাকিউট রেনাল শাটডাউন হওয়ার একটা চান্স আছে। সেই জন্য আমরা ডোপামিন ইউজ করবো, কারণ ডোপামিন বিটা-1 অ্যাক্টিভিটি আছে, ডোপামিনের বিটা-1 অ্যাক্টিভিটি আছে, এই জন্য আমরা এটা ইউজ করবো। যার ফলে কি হবে? এটা হচ্ছে হার্টের উপর কাজ করবে, বিটা-1 এটা হার্টের উপর কাজ করবে, যার ফলে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন এবং বেড়ে যাবে, যার ফলে হার্ট রেট বেড়ে যাবে, যার ফলে বিপিটা রাইজ করবে। এরপরে ডায়ালেটস রেনাল ব্লাড ভেসেলসকে ডায়ালেট করবে, যার ফলে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো বেড়ে যাবে। তারপর হচ্ছে ভ্যাসোডাইলেশন অফ দ্য আদার অন্যান্য ভাইটাল অর্গানের ভ্যাসোডাইলেশন করবে, যার ফলে হচ্ছে পারফিউশনটা বেড়ে যাবে। আর সেপটিক শকে আমরা ইউজ করবো ডোপামিনস। তো কার্ডিওজেনিক শকে আমরা অ্যাড্রেনালিন ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ অ্যাড্রেনালিন ইউজ করলে অ্যাকিউট রেনাল শাটডাউন হওয়ার চান্স আছে। এই জন্য আমরা অ্যাড্রেনালিন ইউজ না করে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর এবং মায়োকার্ডিয়াল ইনফাকশনের কারণে যদি কার্ডিওজেনিক শক হয়, তাহলে আমরা ইউজ করব অবশ্যই ডোপামিন। আচ্ছা, ডবিউটামাইন আমরা কোথায় ইউজ করি? ডবিউটামাইনও আমরা কার্ডিওজেনিক শকে ইউজ করি। আর যদি সিভিয়ার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হয়, তাহলে আমরা শর্ট টার্ম ম্যানেজমেন্ট হিসেবে আমরা ইউজ করব। কার্ডিওজেনিক শকে আমরা ইউজ করব কেন? কারণ হচ্ছে মোর ইফেক্ট অফ ফোর্স অফ কন্ট্রাকশন দেন HR। আর হার্ট রেট বাড়ানোর থেকে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশনে বেশি ইফেক্ট ফেলবে, যেটা অ্যাড্রেনালিন করে না। অ্যাড্রেনালিন হার্ট রেটটাকে বেশি বাড়ায় দেয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা অ্যাড্রেনালিন এখানে ডবিউটামাইন আমরা ইউজ করবো কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে। কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা মেনলি ডোপামিন ইউজ করবো, আমরা ডবিউটামাইন ইউজ করতে পারি। যাই হোক, আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরস যদি লং টার্ম ধরে হয়, মানে সিভিয়ার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, মানে খুব মারাত্মকভাবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হয়েছে, সেক্ষেত্রে আমরা শর্ট টার্ম ম্যানেজমেন্ট হিসেবে আমরা দিতে পারি।
আচ্ছা, ইফেড্রিন আমরা ইফেড্রিন একটা গাছ, ইফেড্রা, হ্যাঁ, এটা নগ্নবীজী একটা গাছ আছে, ইফেড্রা সেখান থেকে নেওয়া হয়, তৈরি করা হয়। তো ইফেড্রিনের ইউজ আগে হতো ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করা হতো, এখন অতটা ইউজ করে না। এখন ইউজ করে হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে যদি হাইপোটেনশন হয়, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়ার পর যদি হাইপোটেনশন হয়, তখন আমরা ইফেড্রিন ইউজ করি। তাছাড়াও ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট হিসাবে আমরা ইউজ করি সিউডো ইফেড্রিন ইউজ করি আমরা। ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট মানে হচ্ছে নাক অনেকের বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন হচ্ছে ডিজনিয়া ডেভেলপ করতে পারে। তো ওই সময়ে নাকের স্টিফনেসটাকে কমানোর জন্য, রিলিভ করার জন্য আমরা ইফেড্রিন ইউজ করতে পারি, মানে সিউডো ইফেড্রিন ইউজ করতে পারি। এর কিছু ইফেড্রিনের কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, যেমন হচ্ছে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু সমস্যা করে, প্যালপিটেশন করে, হেডেক হতে পারে, ফ্লাশিং হতে পারে। ফ্লাশিং মানে কি, মুখটা লাল হয়ে যাওয়া, লাল টকটক হয়ে যায়, এটা হচ্ছে ফ্লাশিং। তারপর রিস্ক অফ হাইপারটেনশনের রিস্ক বেড়ে যায়, কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার একটা চান্স আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি সমস্যা, রেস্টলেসনেস হবে, ট্রেমার হবে, হাত কাঁপবে, ডিজিনেস হবে, হুলু হুলু ভাব, টকেটিভনেস, বেশি বেশি আবল তাবল কথা বলবে, ইনসোমনিয়া, ঘুমের সমস্যা হবে, ঘুমাতে পারবে না। আর কিছু ট্যাকিফাইলেক্সিস বলতে হচ্ছে কিছু ড্রাগের রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, খুব দ্রুত রেজিস্ট্যান্ট হতে পারে। আচ্ছা, অ্যামফিটামাইন আমাদের মেডিকেল স্টুডেন্টদের খুবই একটা পছন্দের ড্রাগ। তো এই ড্রাগটা সবাই খুব পছন্দ করে, মানে এই ড্রাগটা এমন একটা ড্রাগ যে ড্রাগটা খেলে ঘুম আসবে না মানুষের, খিদা লাগবে না, যেটা মানে বেশি বেশি কাজ করতে ইচ্ছা করবে, মুডটা ভালো হয়ে যাবে, ফ্যাটিক হবে না, ক্লান্ত হবে না, স্পিচ অ্যাক্টিভিটি বেড়ে যাবে, মোটর ফাংশন বেড়ে যাবে, হ্যাঁ, অ্যাপিটাইট আসবে না, তো অ্যালার্ট থাকবে, ওয়েকফুলনেস থাকবে, ফিজিক্যাল পারফরমেন্স, মেন্টাল পারফরমেন্স বেড়ে যাবে। তো সব কিছু ভালো ভালো দিক, তাই না? এই জন্যই এই অ্যামফিটামাইন ড্রাগটা সবাই বেশি বেশি খাওয়া শুরু করে দিচ্ছে। তো এখন এই অ্যামফিটামাইন ড্রাগের মেডিকেল ইউজটা একটু কমাই দেওয়া হয়েছে, লিমিটেড করে দেওয়া হয়েছে, মানে প্রেসক্রিপশন তারা কেউ ইউজ করতে পারবে না, অনেকটা এরকম। তো অ্যামফিটামাইন ইজ এ পাওয়ারফুল সিএনএস স্টিমুলেন্ট এবং ড্রাগ অফ অ্যাবিউজ, এই ড্রাগটা খুবই বেশি অ্যাবিউজ হয়েছে। সো দেয়ার কারেন্ট মেডিকেল ইউজ ইজ লিমিটেড। এরা বর্তমানে এটার ব্যবহার লিমিটেড করে দিয়েছে। এর ইফেক্টগুলো অনেক সুন্দর, ইফেক্ট অন সিএনএস। কি ইফেক্ট করবে? মেন্টাল পারফরমেন্স ইনক্রিজ করবে, ফিজিক্যাল পারফরমেন্স ইনক্রিজ করবে, ওয়েকফুলনেস, সহজে ঘুম আসবে না, জাগ্রত হয়ে থাকবে, অ্যালার্ট থাকবে, অ্যালার্টনেস বাড়ায় দিবে, ফ্যাটিক কমাই দিবে। ফ্যাটিক মানে হচ্ছে সহজে ক্লান্ত, একটা কাজ কিছুক্ষণ করার পরে আমরা ক্লান্ত অনুভব করি না, ভালো লাগে না, আর ওটা হচ্ছে ফ্যাটিকটা কমাই দিবে। তারপর হচ্ছে মুড এলিভেশন করবে, মুড ভালো করে দিবে। তারপর হচ্ছে মোটর ফাংশনগুলোকে অ্যাক্টিভ করবে, স্পিচ অ্যাক্টিভিটি আমাদের ভালো করে দিবে, স্পিচ অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে, অ্যাপিটাইট আমাদের থাকবে না, হ্যাঁ, কাজ করে যাবে, খিদা লাগবে না, পড়ে যাবে, খিদা লাগবে না। তো অনেকে পরীক্ষার আগে অ্যামফিটামাইন ড্রাগটা নেয় আর কি। তবে এর কিছু সাইড এফেক্ট আছে, এবং সাইড এফেক্টগুলো খুব মারাত্মক সাইড এফেক্ট। যেমন কিছু সাইড এফেক্ট আছে খুব মারাত্মক, যেমন হচ্ছে ডিজিনেস আসে, অসময়ে ঘুম আসে। তো যাই হোক, তো এই ড্রাগগুলো আমরা কোথায় কোথায় ইউজ করব? আমরা মেনলি ইউজ করবো হচ্ছে নার্কোলেপসি পেশেন্টের ক্ষেত্রে, টু ট্রিট নার্কোলেপসি মানে একটা পেশেন্টের দেখা যাচ্ছে স্লিপ ডিসঅর্ডার হয়ে গেছে, ওর ঘুম ঠিক মতন আসে না, বা অতিরিক্ত ঘুমায়, হ্যাঁ, এক্সাক্ট টাইমে ঘুম আসছে না, তখন আমরা এটা দেওয়া। এক্সেসিভ ডে টাইম স্লিপনেস যদি হয়, দিনের বেলা ঘুমাচ্ছে, বা ইনভলান্টারি স্লিপ এপিসোড, মানে দিনের বেলা ঘুমাচ্ছে, ঘুমানোর কথা না, রাতে ঘুমায় না কিন্তু সারাদিন ঘুমায়, দিনের বেলা সারাদিন ঘুমায়, বা হচ্ছে স্লিপ যে এপিসোডটা, যে সার্কাডিয়ান রিদমটা, সেটা নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে নার্কোলেপসি ট্রিটমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে কোনো কিছু মনোযোগ দিতে পারে না, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে মনোযোগ দিতে পারে না। তো অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে এটা সাধারণত ইউজ করা হয়, অ্যামফিটামাইন ইউজ করা হয়। এছাড়াও কিছু যারা হচ্ছে ওয়েট কন্ট্রোল প্রোগ্রাম করতে চাচ্ছে, তো ওরা হচ্ছে একটু ব্যায়াম করার পরে ক্লান্ত হয়ে যায়, তো এদের ওয়েট কন্ট্রোল প্রোগ্রামের সময় এদের মোটর ফাংশনটা যেন খুব দ্রুত মানে মোটর ফাংশনটা খুব দ্রুত যেন ফ্যাটিক না হয়, খুব ফ্যাটিক যেন না আসে সহজে, ক্লান্ত যেন সহজে না আসে, এই জন্য শর্ট পিরিয়ডের জন্য এটা ইউজ করা হয় অনেক সময় ওয়েট কন্ট্রোল প্রোগ্রাম যারা আছে। আচ্ছা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।